ওয়েলকাম টু সাকসেস পয়েন্ট অনলাইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার। আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে বিটেক 7 সেমিস্টারের হাইড্রোলিক স্ট্রাকচার। আমরা আগের ক্লাসটা যেটা নিচ্ছিলাম ইউটিউব লাইভেই আছে, যে বিটেক 5th সেমিস্টারের একটা ক্লাস কন্টিনিউ করছিলাম, যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি। সেটা মাইকের প্রবলেমের জন্য আমি ক্লাসটা ক্যান্সেল করেছিলাম, এবং বলে রাখি যে ওই ক্লাসটা কন্টিনিউশন হবে, আজকে হবে না। মানে এই উইকে যা আমাদের শিডিউল ছিল সেটা কিন্তু কমপ্লিট হবে। এখন আমরা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে হাইড্রোলিক স্ট্রাকচার 7 সেমিস্টার। তোমরা সবাই জানো যে আমাদের শনিবার এবং রবিবার আমাদের বিটেক 7 সেমিস্টার এবং বিটেক 5th সেমিস্টারের দুটো সেমিস্টারের ক্লাস এখন অনগোয়িং আছে। 7 সেমিস্টারের শিডিউল 7 সেমিস্টারের গ্রুপে দেওয়া আছে, যে আমাদের জুলাই মাসটা হাইড্রোলিক স্ট্রাকচার এবং প্রিস্টেজ কংক্রিট হবে, এবং আগস্ট মাসে আবার আমরা রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এবং এয়ার নয়েজ পলিউশন করব। সেরকমভাবেই আমাদের বিটেক 5th সেমিস্টারে আমাদের যে দুটো সাবজেক্ট চলছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি এবং ডিজাইন অফ আরসি স্ট্রাকচার্স। পরের মান্থে আগস্টে যখন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এবং স্ট্রাকচার অ্যানালিসিস স্টার্ট হবে। সুতরাং যারা এখনও আমাদের সাথে জয়েন হওনি, জয়েন করে যাও, বেশি দেরি করো না। চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, যে আজকে আমরা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে বিটেক 7 সেমিস্টার হাইড্রোলিক স্ট্রাকচার মডিউল 3। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে তো? অডিও ক্লিয়ার? অডিও ক্লিয়ার শোনা যাচ্ছে তো? একটু রেসপন্স করে জানাও যারা দেখছো। এবং আমাদের আগের যে ভিডিওগুলো সেগুলো যদি কেউ পেতে চাও, রেকর্ডেড ভিডিও আমাদের ইউটিউবে আর নেই, সেগুলো আমাদের অ্যাপেতে আছে। আমাদের আগের যে বিভিন্ন ক্লাস হয়েছে, আজকে আমাদের হাইড্রোলিক স্ট্রাকচারের 3rd ক্লাস, 1st 2nd হয়ে গেছে এবং প্রিস্টেসেরও 1st 2nd হয়ে গেছে। সেগুলো যারা পেতে চাও তারা আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপের আমাদের ডাউনলোড করবে, এবং ওই অ্যাপেতে আমাদের বিটেক 7 সেমিস্টারের যে ব্যাচ আছে সেই ব্যাচে জয়েন করতে পারে। এবং তার জন্য আমাদের যে হেল্পলাইন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার 8159943753-তে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, দেখে নেওয়া যাক আমাদের কি আছে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে মডিউল 3 গ্র্যাভিটি ড্যাম। অলরেডি আমরা মডিউল 1 মডিউল 2 আমাদের কমপ্লিট হয়ে গেছে। মডিউল 3 হচ্ছে ডেফিনেশনস, ফিচার্স, ডেফিনেশনস অফ গ্র্যাভিটি ড্যাম। তারপর হচ্ছে ফিচার্স অফ সাম ইম্পর্টেন্ট গ্র্যাভিটি ড্যামস, কী কী ফিচার্স আছে। ফোর্সেস অ্যাক্টিং অন দ্য গ্র্যাভিটি ড্যাম। আমি আগের দিনই বলে দিয়েছিলাম যে আজকে আমরা মেনলি যেটার উপর ফোকাস করব সেটা হচ্ছে যে স্টেবিলিটি অ্যানালিসিস অ্যান্ড ওভারটার্নিং, স্টেবিলিটি অ্যানালিসিস এবং ফোর্স অ্যাক্টিং অন গ্র্যাভিটি ড্যাম। এইখান থেকে এই দুটো জিনিসে কিন্তু হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্স। Force acting on the gravity dam, estimation of forces due to self weight, water pressure on upstreams and downstream phase, and uplift pressure, wave pressure, silt pressure, wind pressure, earthquake forces, hydrodynamic forces. আজকে আমরা মেনলি যেটা দেখবো ওই ফোর্সগুলো নিয়ে ডিসকাস করব। স্টেবিলিটি অ্যানালিসিস দেখা যাক কতটা করতে পারি। তারপর যেটা হচ্ছে আমাদের তাহলে একটা গ্র্যাভিটি ড্যামের ওপর কী কী ফোর্স পড়ে সেগুলো। তারপর স্টেবিলিটি, একটা গ্র্যাভিটি ড্যাম কত রকমভাবে ফেলিওর হতে পারে। ফার্স্ট হচ্ছে লোড কম্বিনেশনস, তারপর হচ্ছে মোডস অফ ফেলিওর। একটা গ্র্যাভিটি ড্যাম মেনলি আমাদের 4 রকমভাবে ফেল হতে পারে। কী কী 4 রকম? ওভারটার্নিং করতে পারে, স্লাইডিং করতে পারে, টেনশন অ্যান্ড কম্প্রেশনস ফেলিওর হতে পারে, আর একটা হচ্ছে ক্রাসিং হতে পারে। এখানে নেই সেটা, টেনশনস ফেলিওর অ্যান্ড কম্প্রেশনস ফেলিওরটাই হচ্ছে ক্রাসিং। ঠিক আছে, অ্যান্ড ফ্যাক্টরস অফ সেফটিস সেগুলো বার করতে হবে। আর তারপর হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেসেস, তারপর যেটা আছে প্রিন্সিপাল স্ট্রেস। যদি এই গ্র্যাভিটি ড্যামের মধ্যে যদি মেন পার্ট যদি দেখা যেতে পারে তাহলে সেগুলো কি কি? একটা হচ্ছে ফোর্স অ্যাক্টিং অন দ্য গ্র্যাভিটি ড্যাম, নেক্সট হচ্ছে স্টেবিলিটি অ্যানালিসিস, মোডস অফ ফেলিওর, প্রিন্সিপাল স্ট্রেসেস। ঠিক আছে, এই 4টে হচ্ছে আমাদের গ্র্যাভিটি ড্যামের মেন। আজকে আমরা যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে ফোর্স অ্যাক্টিং অন দ্য গ্র্যাভিটি ড্যাম। চলো এবার আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে এই সেমিস্টারে তোমাদের নোট প্রোভাইড করা হবে, এবং সাকসেস পয়েন্টের নোটস যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমাদের আর কিছু লাগবে না। এবং সেগুলো সব অ্যাপে আমাদের আপলোড করা হচ্ছে। যারা এখনও জয়েন করোনি তারা জয়েন করতে পারো, দেরি করো না। যদি শিখতে চাও, যদি ভালো ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে কিন্তু অবশ্যই সাকসেস পয়েন্টের সাথে জুড়ে থাকো। চলো দেখা যাক গ্র্যাভিটি ড্যাম কী বলছে। এক ড্যাম is solid masonry or concrete structures with an approximately triangular cross sections। তাহলে আমাদের পরীক্ষা কোশ্চেন দেয় যে এলিমেন্টারি প্রোফাইলস গ্র্যাভিটি ড্যামের কীরকম শেপ হয়, যেটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গুলার ক্রস সেকশনস, সো দ্যাট এক্সটার্নাল ফোর্সেস এক্সার্টেড অন দ্য এরিয়া রেজিস্টেড বাই ইটস ওন ওয়েট।
সবথেকে ইম্পর্টেন্ট যেটা, তাহলে গ্র্যাভিটি ড্যাম আমি কাকে বলবো? যে ড্যামটা সমস্ত এক্সটার্নাল ফোর্সেস এক্সার্টেড অন ইটস আর রেজিস্টেড বাই ইটস ওন ওয়েট, মানে তার উপর যে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেগুলো কী দিয়ে রেজিস্ট করছে? যেটা হচ্ছে তার ওন ওয়েটকে দিয়ে রেজিস্ট করছে, সেটা কি বলা হচ্ছে গ্র্যাভিটি ড্যাম। ইট ইজ কল্ড দ্য সলিড গ্র্যাভিটি ড্যাম। তাহলে কেউ কেউ গ্র্যাভিটি ড্যামও বলে, আবার এটাকে সলিড গ্র্যাভিটি ড্যামও আবার বলে। মোস্ট স্ট্রেট ইন প্লেন বাট ইন সাম কেসেস ইট মে বি স্লাইডলি কার্ভড অ্যাজ ওয়েল। তাহলে মোস্ট আমাদের গ্র্যাভিটি ড্যাম কী হয়? আমাদের স্ট্রেট হয় ইন প্ল্যান মানে কি টপ ভিউ, বাট ইন সাম কেসেস ইট মে বি স্লাইডলি কার্ভড অ্যাজ ওয়েলস, বাট কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু কার্ভ শেপও হয়। A sound rock foundation is an essential requirement for the constructions of a gravity dams. তাহলে আমাদের একটা গ্র্যাভিটি ড্যাম কনস্ট্রাক্ট করার সময় আমার কী লাগবে? যেটা হচ্ছে সাউন্ড রক ফাউন্ডেশনসটা আমার লাগবে। এ ড্যাম কনসিস্ট অফ টু সেকশনস, নন ওভারফ্লো সেকশনস অ্যান্ড ওভারফ্লো সেকশনস। আমরা যখন সেই টাইপস অফ ড্যাম পড়েছিলাম সেখানে কি করেছিলাম? দুটো ছিল, একটা হচ্ছে প্রত্যেকটা ড্যামই কিছুটা পোর্শন আমার ওভারফ্লো হবে, কিছুটা পোর্শন আমার নন ওভারফ্লো হবে। একটা ড্যাম কিন্তু ওভারফ্লো এবং নন ওভারফ্লোর কিন্তু সমষ্টি, সামেশনস, এবং ওভারফ্লো যে পোর্শনটা হয় সেখানটাকে আমরা কি বলি? স্পিলওয়ে। এই ড্যাম কনসিস্ট অফ তাহলে কি? নন ওভারফ্লো সেকশনস অ্যান্ড ওভারফ্লো সেকশনস অর স্পিলওয়ে সেকশনস। Layout of the gravity dam. The axis of the dam is taken in the reference line which is defined separately in planes and cross sections of the dams. খুব একটা ইম্পর্টেন্স। In plane, the axis of the dam defined is the horizontal face trace of upstream edge and top of the dam is called the baseline of the dam. তাহলে baseline of the dam কাকে বলছে? Baselines of gravity dam. In plane, the axis of the dam is defined. যে কোনো জিনিসের আমরা অ্যাক্সিস কী করে বুঝি? যে এই যে সাপোজ মনে করো একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারে হচ্ছে আমার অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা কোথা থেকে পাবো? এই যে এটা হচ্ছে আমার একটা অ্যাক্সিস, এটা কিন্তু আমরা অ্যাক্সিস বলি। সেটাই বলছে যে ইন প্ল্যান মানে টপ ভিউতে দ্য অ্যাক্সিস অফ দ্য ড্যাম ডিফাইন্স দ্য হরিজেন্টাল ট্রেস অফ দ্য আপস্ট্রিম এজ অফ দ্য টপ অফ দ্য ড্যাম। মানে সাপোজ এইটা যদি আমার ড্যামটা হয়, তাহলে এর আমার ড্যাম কোনটাকে বলবো? অ্যাক্সিস অফ দ্য ড্যাম কোনটাকে বলবো? অ্যাক্সিস অফ ড্যাম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য হরিজেন্টাল ট্রেস অফ দ্য আপস্ট্রিম এজ। তাহলে এর হচ্ছে এইটা আপস্ট্রিম এজ, এইটা হচ্ছে আমার ডাউনস্ট্রিম এজ। এটা যদি আমি ফ্রন্ট ভিউটা দেখি, এইটা হচ্ছে ফ্রন্ট ভিউটা, তাহলে এইটা হচ্ছে আমার আপস্ট্রিম এজ, এইটা হচ্ছে আমার ডাউনস্ট্রিম এজ। In plane, the axis of the dam is defines the horizontal trace of the upstream edge. এই যে এই দিকটা horizontal trace of the upstream edge of the top of the dam, মানে যেটা আমার এইখান দিয়ে গেছে, is called the baseline of the dam. খুব একটা ইম্পর্টেন্স না, বাট জেনে রাখা দরকার, খুব একটা তোমাদের কাজে লাগবে না। The axis or baselines of the dam may be straight, slightly curved, upstream or combinations of the end curves and central straight lines to be taken based advantages topographic conditions at the sites. In the cross sections of the dam, the vertical line passing through the upstream edge of the top of the dam is considered axis of the dam. The length of the dam, এই যে এবার ড্যামের লেন্থ কোনটা? The length of the dam is the length is measured along the axis of the dam at the top of the dam from one abutment to the other abutment. মানে এইখান থেকে এই যে ড্যামের এই অংশটা, এইখান থেকে আমার এই অংশটাই, এটা কি বলা হচ্ছে আমার লেন্থ অফ দ্য ড্যাম, মানে অ্যাক্সিস অফ দ্য ড্যাম দিয়ে কিন্তু আমি মেজার করব। দ্য ম্যাক্সিমাম বেস উইথ অফ দ্য ড্যাম ইজ দ্য হরিজেন্টাল ডিস্টেন্স বিটুইন দ্য আউটার পয়েন্টস অফ দ্য হিলস অ্যান্ড দ্য টো অফ দ্য ক্রস সেকশনস অফ দ্য ড্যাম। তাহলে ম্যাক্সিমাম বেস উইথ কাকে বলবো? বেস উইথ মানে হচ্ছে, আমি আগের দিন বলেছিলাম এই যে এই অংশটাকে বলা হয় আমার হিল, এইটা হচ্ছে আমার হিল, আর এইটাকে বলা হচ্ছে টো। তাহলে এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে, টো থেকে হিল পর্যন্ত ডিস্টেন্সটা, এটা কি বলা হচ্ছে আমার বেস উইথ। ম্যাক্সিমাম বেস উইথ অফ দ্য ড্যাম ইজ দ্য হরিজেন্টাল ডিস্টেন্স বিটুইন দ্য আউটার পয়েন্টস অফ দ্য হিল, ওই যে হিলের আউটার পয়েন্টস অ্যান্ড দ্য টো ক্রস সেকশনস অফ দ্য ড্যামস, অ্যান্ড দ্য ম্যাক্সিমাম হাইট অফ দ্য ড্যাম অর স্ট্রাকচারাল হাইট। তাহলে একটা ড্যামের হাইট কোনটাকে বলবো?
the maximum height of the dam, structural height of dam is the vertical distance between the lowest point in the foundations and the top of the dam. তাহলে ড্যামের একটা হাইট বলবো এই যে এইখান থেকে, মানে একদম হিল থেকে নিয়ে আমি স্টার্ট করব, এইখান দিয়ে আমি স্টার্ট করব, আর এইখানে এই যে টোটাল ডিস্টেন্সটা এটাকে বলা হচ্ছে আমার হাইট। এগুলো সিম্পল জিনিস, এগুলো বোঝার কিছু নেই। তাহলে একটা ড্যামের বেস লাইন কোনটাকে বলছি, ড্যামের লেন্থ কোনটাকে বলছি, তারপর ম্যাক্সিমাম বেস উইথ, তারপর হচ্ছে ম্যাক্সিমাম হাইট। এরপর যেটা আসছে মেন জিনিস, যেটা হচ্ছে ফোর্স অ্যাক্টিং অন দ্য গ্র্যাভিটি ড্যাম। এখান থেকেই আমাদের মেন খেলা কিন্তু চালু হচ্ছে, পরীক্ষায় কিন্তু তোমাদের এগুলোই দেবে। চলো এবার হেডিং দিই। আজকে আমাদের 3rd ক্লাস, মডিউল 3, ডেট হচ্ছে 19/7/2025। ফার্স্ট আমরা কি পড়লাম? ফার্স্ট আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে লেআউট, কিছু লেআউট পড়লাম, লেআউট অফ এ গ্র্যাভিটি ড্যাম। ফার্স্ট আমরা যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে লেআউট অফ গ্র্যাভিটি ড্যাম। ফার্স্ট গ্র্যাভিটি ড্যাম দেখলাম। গ্র্যাভিটি ড্যাম আমি কাকে বলবো? যেটা হচ্ছে যে যেটা নিজের সেলফ ওয়েট দিয়ে সমস্ত এক্সটার্নাল ফোর্সকে রেজিস্ট করতে পারছে, সেটাকে বলা হচ্ছে আমাদের গ্র্যাভিটি ড্যাম। এবং এলিমেন্টারি প্রোফাইল কি হচ্ছে আমার? ট্রায়াঙ্গুলার। পরীক্ষা কিন্তু কোশ্চেন দেয় যে এলিমেন্টারি প্রোফাইল কীরকম হবে, যেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার। এবার লেআউট অফ দ্য গ্র্যাভিটি ড্যামে আমরা কী কী পড়লাম? যে অ্যাক্সিস অফ দ্য ড্যাম, 1 নাম্বার কী হলো? অ্যাক্সিস অফ ড্যাম। 2 নাম্বার কী এলো? লেন্থ অফ ড্যাম। 3 নাম্বার কী এলো? ম্যাক্সিমাম বেস উইথ। ম্যাক্সিমাম বেস উইথ। 4 নাম্বার কী এলো? হাইট অফ দ্য ড্যাম। 4টে জিনিস আমরা দেখলাম। তাহলে একটা ড্যামের এলিমেন্টারি প্রোফাইল কীরকম বললাম? ট্রায়াঙ্গুলার। এলিমেন্টারি প্রোফাইল অফ গ্র্যাভিটি ড্যাম কি হলো? ট্রায়াঙ্গুলার ইন শেপ। এটা আমরা ড্র করার সময় ট্র্যাপিজিয়ামভাবেই ড্র করি, বাট এলিমেন্টারি প্রোফাইলটা আমরা ট্রায়াঙ্গুলারই বলি। এখান থেকে এইটাকে আমার বলা হয় বেস উইথ, ক্যাপিটাল বি। তাহলে ম্যাক্সিমাম বেস উইথকে কী দিয়ে নোটেশন করা হয়? ক্যাপিটাল বি দিয়ে। হাইট অফ দ্য ড্যাম, এখান থেকে এটা হচ্ছে আমার হাইট, যেটাকে হচ্ছে আমাদের এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর এইটারই যদি টপ ভিউ দেখি, মানে এই মেনলি দুটোই লাগে, একটা হচ্ছে হাইট অফ দ্য ড্যাম আর একটা হচ্ছে আমাদের উইথ অফ দ্য ড্যাম। ঠিক আছে, টপ ভিউ থেকে দেখলে সেটা আমার অ্যাক্সিস অফ দ্য ড্যাম এবং লেন্থ অফ দ্য ড্যাম আছে। ঠিক আছে, তাহলে হাইট অফ দ্য ড্যামকে কী দিয়ে রিপ্রেজেন্ট করছি আমরা? এইচ দিয়ে। এবার নেক্সট যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে ফোর্স অ্যাক্টিং অন দ্য গ্র্যাভিটি ড্যাম। ফোর্স অ্যাক্টিং অন গ্র্যাভিটি ড্যাম। একটা ড্যামের ওপর কী কী ফোর্স আমার অ্যাক্টিং করে, গ্র্যাভিটি ড্যামের ওপর কী কী ফোর্স কাজ করে। ফার্স্ট ফোর্স এটা হচ্ছে 1 নাম্বার ফোর্স, যেটা হচ্ছে ওয়াটার প্রেসার। ওয়াটার প্রেসার কি জিনিসটা? কি ওয়াটার প্রেসারটা? ওয়াটার প্রেসারটা হচ্ছে, আগে বুঝিয়ে দিই তারপর ওখানে আমি যাচ্ছি। এই হচ্ছে আমার একটা ড্যাম, আমি এই সাইডটা কি বলেছিলাম? আপস্ট্রিম সাইড। আপস্ট্রিম সাইড, এটা কি আমার ডাউনস্ট্রিম সাইড।
তাহলে এবার এখানে কি হচ্ছে, আমার জল রাখা আছে, ওয়াটার আছে। এবার এর যে প্রেসার কীরকমভাবে হবে, আমাদের ড্যাম এইরকম একটা শেপ হতে পারে, আর একটা শেপ কী হতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে, এই দুটো শেপের কিন্তু আমার হতে পারে গ্র্যাভিটি ড্যাম। তাহলে এখানেও আমার ওয়াটার থাকবে, এটা আপস্ট্রিম সাইড, এটা ডাউনস্ট্রিম সাইড, আপস্ট্রিম সাইড ওয়াটার আছে। ওয়াটার প্রেসার মানে হচ্ছে এই যে ওয়াটারটা, এই ওয়াটারটা ড্যামের উপর একটা প্রেসার ক্রিয়েট করবে, এই ওয়াটারটা ড্যামের উপর একটা প্রেসার ক্রিয়েট করবে, দিস ইজ কল্ড দ্য ওয়াটার প্রেসার। তাহলে এইটার জন্য ফার্স্ট আমাকে কী করতে হবে, ইন্টেন্সিটি অফ প্রেসার ড্র করতে হবে। ইন্টেন্সিটি অফ প্রেসারটা কীরকম হবে, ট্রায়াঙ্গুলার শেপে এইরকম, যেটা হচ্ছে গামা ডব্লিউ ইন্টু এইচ। ঠিক আছে, এইটা যদি আমার এইচ হয়, হাইট হয়, তাহলে ইন্টেন্সিটি অফ প্রেসার আমরা কি জানি, যেটা ইউনিট হয় কিলো নিউটন পার মিটার স্কোয়ার, যেটা হচ্ছে গামা ডব্লিউ ইন্টু এইচ। তাহলে এবার টোটাল প্রেসার কী হবে, টোটাল প্রেসার হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রাইঅ্যাঙ্গেল। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল মানে কী হয়ে যাবে, হাফ ইন্টু বেস কত, গামা ডব্লু ইন্টু এইচ ইন্টু এইচ। তাহলে হয়ে গেল গামা ডব্লু এইচ স্কোয়ার বাই 2, দিস ইজ দ্য হচ্ছে আমার ওয়াটার প্রেসার। বাট এইখানটার ক্ষেত্রে আবার কী হবে, এইখানে তো এরকম নেই প্লেন, এখানে তো এই কন্ডিশান তো নেই, এখানে তো এইরকম ড্যাম দিয়ে দিয়েছে, তখন আমার কী হবে, তখন যেটা হবে এর এর এই ওয়াটারের ওয়েটটা আগে বার করতে হবে, এই যে এর উপর যে ওয়াটারটা আছে এইটার আগে বার করতে হবে, প্লাস তারপর এদিকে ওয়াটারটা। প্রথমে হচ্ছে আমার এইটুকু অংশের ওয়াটার, কারণ এইটার প্রেসার কীরকমভাবে কাজ করছে, ভার্টিক্যালি কাজ করছে, আর তারপরে এই দিকের প্রেসারটা কি কাজ করছে, হরিজন্টালি কাজ করছে। ঠিক আছে, এখানে দুটোর কম্বিনেশন আমায় করতে হবে। দেখে না যাক ফার্স্ট, চলো কি বলছে দেখো, ওয়াটার প্রেসার। তাহলে ফার্স্ট কী কী প্রেসার বললাম, যেটা হচ্ছে ওয়াটার প্রেসার। ওয়াটার প্রেসার পি ইজ দ্য মেজর এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন দ্য ড্যাম। আমাদের দুটো ফোর্স, একটা হচ্ছে মেজর ফোর্স হয়, একটা হচ্ছে মাইনর ফোর্স হয়। মেজর ফোর্স মানে কোনগুলো, যেগুলোর মানে ভ্যালুটা প্রবল, মানে যেটা একাই 100, সেটা হচ্ছে মেজর ফোর্স। আর মাইনর ফোর্সগুলো কোনগুলো, এই যে এইগুলো আইস প্রেসার, ঠিক আছে, সিল্ড প্রেসার, এগুলো ছোটো ছোটো, মানে এগুলো খুব একটা বেশি বড় না, সেখানে এগুলো হচ্ছে আমার মাইনর ফোর্স। তাহলে ওয়াটার প্রেসার্স ইজ দ্য মেজর এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন দ্য ড্যামস। দ্য হরিজেন্টাল প্রেসার এক্সার্টেড বাই দ্য ওয়েট অফ দ্য ওয়াটার, যে কী বললাম, তাহলে হরিজেন্টাল প্রেসার্স কী হচ্ছে, ওয়েট অফ দ্য ওয়াটার। Weight of the water stored in the upstream side of the dam can be estimated by the rules of the hydrostatic pressure distributions. Very very important. আমরা ওই হাইড্রোস্ট্যাটিক পড়েছিলাম ফ্লুইড মেকানিক্সে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার ফোর্স, সেখানে কী করে বার করি, এই গামা ডব্লিউ ইন্টু এইচ করে।
হাইড্রোস্ট্যাটিক মানে কি, স্থির কন্ডিশনে আমার জলটা আছে সেটা আমাদের কনসিডার করে নেওয়া হয়। একটা হাইড্রোস্ট্যাটিক ছিল, একটা হাইড্রোডাইনামিক ছিল, স্ট্যাটিক অবস্থায় স্থির, ডাইনামিক অবস্থায় গতিশীল। হোয়েন দ্য আপস্ট্রিম ফেস ইজ ভার্টিক্যাল দ্য ইন্টেন্সিটি ইজ জিরো অ্যাট দ্য ওয়াটার সারফেস। যেটা বললাম এই যে এই কন্ডিশনটার ক্ষেত্রে যখন আপস্ট্রিমটা পুরো হচ্ছে কি পিওর ভার্টিক্যাল আছে, দ্য ইন্টেন্সিটি অফ প্রেসার্স একদম টপে এখানে কত হচ্ছে আমার জিরো, কারণ এইচের ভ্যালু কি জিরো, কারণ আমি এইখান থেকে স্টার্ট করছি, যত আমার ডেপথে যাবে তত আমার ভ্যালুটা বাড়তে থাকবে। When the upstream phase is vertical, the intensity of 0 at the water surface and equal to gamma w into h at the base. তাহলে আমার জিরো কোথায় হচ্ছে, ইন্টেন্সিটি ইজ জিরো অ্যাট দ্য ওয়াটার সারফেস অ্যান্ড গামা ডব্লিউ ইন্টু এইচ কোথায় হচ্ছে, যেটা হচ্ছে বেসে, গামা ডব্লিউ এইচ বেসে, হোয়ার গামা ডব্লিউ ইজ ইউনিট অফ দ্য ওয়াটার, এইচ হচ্ছে ডেপথ অফ দ্য ওয়াটার। ফর্মুলাটা মনে রাখতে হবে। And the total resultant force due to external force is the area of the triangle, যেটা হচ্ছে গামা এইচ স্কয়ার বাই 2, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অ্যাক্টিং কোথায় h/3 ফ্রম দ্য বেস। মানে এটা হচ্ছে আমরা নর্মাল হাইড্রোস্ট্যাটিক প্রেসার ফোর্স যেটা বার করেছিলাম ওয়াটারের ক্ষেত্রে, সেম একই কন্ডিশনস। তাহলে আমি যে এইটা এখানে ড্র করেছিলাম, এটা আমার কোথায় অ্যাক্ট করছে, এই যে এটা টোটাল প্রেসার ফোর্সটা, এই যে গামা ডব্লিউ ইন্টু এইচ স্কয়ার বাই 2, এটা অ্যাক্ট করছে আমার এই পয়েন্টে, যেটা হচ্ছে আমার বেস থেকে h/3 ডিস্টেন্স, এবং টপ থেকে আমার 2h/3 ডিস্টেন্স। ঠিক আছে, নেক্সট বলছে when the upstream phase is partially vertical partially inclined, নেক্সট সেকেন্ড কম্পোনেন্ট, সেকেন্ড জিনিসটা পার্সিয়ালি ভার্টিক্যাল হচ্ছে এবং পার্সিয়ালি ইনক্লাইন্ড হচ্ছে, then the resulting water force can be resolved by the horizontal component pH and the vertical component. তাহলে এই যে এই অংশটা কম্পোনেন্টটা, এইটা আমার কি হয়ে যাচ্ছে, এইটা আমার ভার্টিক্যালি কাজ করছে এই অংশটা, এবং এই বাকি অংশটা আমার কি করছে, হরিজন্টাল কাজ করছে। এবং আলটিমেট কি হবে, এদের দুজনে আমার রেজাল্ট্যান্টটা বার করতে হবে। The resulting water force can be resolved into the horizontal component pH and the vertical component PV. If there is the tail water in the downstream side, it will have the horizontal and the vertical components. এবং যদি আমার টেল সাইডে, এই সাইডে যদি ওয়াটার থাকে, সেটা ফার্স্ট কন্ডিশন হতে পারে, সেকেন্ড কন্ডিশন হতে পারে, একটা আপস্ট্রিম সাইড ওয়াটার, একটা ডাউনস্ট্রিম সাইড ওয়াটার, আমাকে দুটোকেই কনসিডার করতে হবে। আপস্ট্রিম সাইডের ওয়াটারটা টুয়ার্ডস ডাউনস্ট্রিম সাইড কাজ করবে, আর ডাউনস্ট্রিম সাইডের ওয়াটারটা টুয়ার্ডস আপস্ট্রিম সাইড কাজ করবে। তাহলে এইখানটা আমাকে পিভিটা বার করতে হবে, এই টোটাল ওয়েটটা বার করতে হবে, পিভি মানে ভার্টিক্যাল প্রেসারটা, সেটা কী করে বার করতে হবে, কারণ এখানে হচ্ছে আমার ট্রায়াঙ্গেল কম্পোনেন্ট আছে, এখানটা এইটা হচ্ছে আমার, এটা ট্রায়াঙ্গেল কম্পোনেন্ট, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে পিভি, এটা হচ্ছে আমার পিএইচ। পিএইচ নিয়ে কোনো অসুবিধা নেই, পিএইচ কী হয়ে যাবে, গামা ডব্লিউ ইন্টু এইচ স্কোয়ার বাই 2, ঠিক আছে। এইটা যদি আমার এইচ হয়ে যায়, তখন গামা ডব্লিউ ইন্টু এইচ স্কোয়ার বাই 2 করবো, করে আমি পিএইচটা পেয়ে যাব, এবং পিভিটা যেটা পাবো সেটা হচ্ছে এখানে আমাকে এইটা বার করতে হবে, তোমার গামা ডব্লিউ ইন্টু এইচ করবো, এই অংশটায় যদি আমি এটাকে নাম দিই, এটা H1, এটা H1, এটা H2, তাহলে রেক্ট্যাঙ্গুলারটার জন্য গামা ডব্লিউ ইন্টু এইচ করতে হবে, আর এটার জন্য হচ্ছে আমাকে অ্যাভারেজ করতে হবে। ঠিক আছে, যখন আমরা অঙ্ক করবো তখন দেখবো। তাহলে এটার জন্য কি করতে হবে, আমার গামা ডব্লিউ ইন্টু H1 ইন্টেন্সিটি অফ প্রেসারটা পেয়ে যাচ্ছি। এবার এর যখন এরিয়াটা করবো, তাহলে গামা ডব্লিউ ইন্টু H1 তাহলে ভার্টিক্যাল ফোর্সটা পেয়ে গেলাম, প্লাস নিচের পোর্শনটা ইন্টেন্সিটিটা কী করে পাবো, নিচের পোর্শন এইখানের ওয়েটটা কী করে পাবো, গামা ডব্লু ইন্টু H2/2, এবার এর যখন এরিয়া নেবো তখন কী হয়ে যাবে, হাফ ইন্টু H2, তাহলে আলটিমেট যেটা হচ্ছে গামা ডব্লু
ইন্টু H1 স্কোয়ার প্লাস গামা ডব্লু ইন্টু H2 স্কোয়ার ডিভাইডেড বাই 4। এইটা হচ্ছে আমার যখন আমরা করবো তখন দেখতে পাবো। এটা হয়ে গেল পিএইচপিভি। এবার দুটো রেজাল্টেন্ট বার করে নেবো, যেটা হয় নর্মালি রুট ওভার অফ পিএইচ স্কোয়ার প্লাস পিভি স্কোয়ার করে আমি যেটা পাবো স্পিয়ার। ঠিক আছে, অঙ্ক যখন করবো তখন আমরা দেখবো এটা। তাহলে আমার এই ওয়াটার প্রেসারটা কি গেল? ওয়াটার প্রেসারটা কিন্তু হচ্ছে আমার মেজর ফোর্স গেল। ঠিক আছে, নেক্সট মেজর ফোর্স কি আছে? এবার যদি আমাদের টেল ওয়াটার থাকে সেম একই ব্যাপার। এখানে আমার ট্রায়াঙ্গেল ফর্মে যেটা ছিল এবার এখানেও তাই হবে। এখানে পিএইচ বার করবো, পিভি বার করবো, করে হয়ে যাবে। এবার হচ্ছে আপলিফ্ট প্রেসার। নেক্সট প্রেসার যেটা হচ্ছে আপলিফ্ট প্রেসার। আপলিফ্ট মানে কি? তাহলে একটা গেল ওয়াটার প্রেসার, নেক্সট হচ্ছে আমার আপলিফ্ট প্রেসার। এটাও মেজর প্রেসার। আপলিফ্ট প্রেসারকে আমার ইউ দিয়ে কনসিডার করা হয়। কি হয়, সাপোজ মনে করে যে একটা ড্যাম আছে, আপলিফ্ট মানে ওপরের দিকে তুলে দেওয়া। এর নিচে তো আমার একটা ওয়াটার আছে, সিপেজ হয়ে যাওয়ার ফলে এখানে আমার আপস্ট্রিম সাইডে হচ্ছে আমার ওয়াটার আছে। আপস্ট্রিম সাইডের ওয়াটার আছে। এ কি চাইবে? একে নিচের দিক দিয়ে একটা প্রেসার জেনারেট করতে। ঠিক আছে, দিস ইজ কল্ড আপলিফ্ট প্রেসার। এর আবার ডায়াগ্রামটা কীরকম হয়? যেদিকে ওয়েট বেশি সেদিকে বেশি হবে, যেদিকে ওয়েট কম সেদিকে কম হবে। আপলিফ্ট প্রেসারের ডায়াগ্রামটা যেরকম হবে সেটা হচ্ছে যে এই স্ট্রেট গেল, এই এই দিস ইজ কল্ড দ্য আপলিফ্ট প্রেসার। কারণ টো সাইডে আমার ওয়েটটা কম, ফলে ওখানে প্রেসার কম, এবং হিল সাইডে আমার ড্যামের ওয়েটটা বেশি, সেজন্য এখানে প্রেসার ভ্যালু বেশি। এবং এখানে কি হচ্ছে, নো ড্রেনেজ গ্যালারি। এখানে কি করা আছে? নো ড্রেনেজ গ্যালারি। দেখে নেওয়া কি আছে, কি বলছে? ওয়াটার সিপিং থ্রু দ্য পোর্স। আর ওয়াটার কি হচ্ছে, পোর্স দিয়ে সিপ করছে, অ্যান্ড ক্র্যাকস অ্যান্ড ফিসার্স অফ দ্য ফাউন্ডেশনস মেটেরিয়াল অ্যান্ড এক্সার্ট অ্যান্ড আপলিফ্ট প্রেসার দ্য বেস অফ দ্য ড্যাম। তাহলে এই আপলিফ্ট প্রেসারটা কে দেয় বেসেতে? যেটা হচ্ছে আমার ওয়াটার দেয়। ঠিক আছে, মনে থাকে যেন। আপলিফ্ট প্রেসারটা কে দিচ্ছে? ওয়াটার দিচ্ছে। যে জলটা আমার ঢুকে যাচ্ছে ফাউন্ডেশনে, সেই জলটাই কিন্তু আমার আপলিফ্ট প্রেসারটা দিচ্ছে। অ্যান্ড আপলিফ্ট প্রেসার ফোর্স reduces downward weight body of the dam and hence the disabilities of the dam against the dam's stability. Uplift force reduces downwards weight of the body of the dam. তাহলে দেখতে পেলাম আপলিফ্ট প্রেসারটা এই দিকটা হচ্ছে আপস্ট্রিম সাইড, এইটা হচ্ছে আমার আপস্ট্রিম সাইড, এটা হচ্ছে ডাউনস্ট্রিম সাইড। বেশি কোন দিকে হচ্ছে আপস্ট্রিম সাইডে, যত ডাউনস্ট্রিম সাইডে যাওয়া হচ্ছে তত কিন্তু আস্তে আস্তে কমছে। এইটা যদি আমার এইচ হয় তাহলে এই দিকে ভ্যালুটা কত হয়? এই ভ্যালুটা হয় গামা ডব্লু ইন্টু এইচ। এবার এই দিকে হিলের ভ্যালুটা, এই টোয়ের ভ্যালুটা কত হয়? এই টোয়ের ভ্যালুটা হয় আমাদের এই ডাউনস্ট্রিম সাইডেও কিছু ওয়াটার থাকে। ডাউনস্ট্রিম সাইডেও কী হবে, কিছুটা ওয়াটার থাকে যেটা টোয়েতে। এর হাইটটা হচ্ছে আমার ছোট এইচ। তাহলে এই ভ্যালুটা হবে আমার গামা ডব্লু ইন্টু ছোটো এইচ। যদি এদিকে কোনো ওয়াটার না থাকে তখন এটা কিন্তু আমার পুরো প্লেন জিরো হইতে মিশে মিট করবে। যদি এদিকে কোনো ডাউনস্ট্রিম সাইডে যদি কোনো ওয়াটার যদি না থাকে তাহলে এটা কিন্তু পুরো জিরোতে এসে কিন্তু মিট করবে। The uplift force reduces the downwards weight of the body of the dam and hence the disabilities of the dam against the dam stability.
According to USBR recommendations, the uplift pressure intensities at the heel and the toe should be taken equal to the respective hydrostatic pressures and joined by the straight lines in between the explained the figure below. USBR এর ফুল ফর্ম কি? ইউনাইটেড স্টেটস ব্যুরো অফ রিক্লেমেশনস। ব্যুরো অফ রিক্লেমেশনস। এরা কি বলছে, যেমন আপলিফ্ট প্রেসারটা আপস্ট্রিম সাইডে যে ওয়াটারটা থাকবে এবং ডাউনস্ট্রিম সাইডে যে ওয়াটারটা থাকবে সেইটাকে আমার তার হাইড্রোস্ট্যাটিক প্রেসারের যে ফর্মুলা সেটাকে আমি ইকুয়ালি কানেক্ট করে দেবো, স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করবো। তাহলে এখানে আমার আপস্ট্রিম সাইডে জল আছে হচ্ছে এইচ, তাহলে এর হাইড্রোস্ট্যাটিক প্রেসার হচ্ছে গামা ডব্লিউ ইন্টু এইচ। ডাউনস্ট্রিম সাইডে জল আছে এইচ ড্যাশ, তাহলে এর হাইড্রোস্ট্যাটিক প্রেসার হচ্ছে গামা ডব্লিউ ইন্টু এইচ ড্যাশ। তাহলে সেই ভ্যালুটাই হচ্ছে এবং সেটাকে আমি একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করে দিচ্ছি। দ্য আপলিফ্ট ডায়াগ্রাম হোয়েন দেয়ার ইজ আ নো ড্রেনেজ গ্যালারি, বলে দিলাম। ড্রেনেজ গ্যালারি মানে কি, যেখানে হচ্ছে আমার কোনো রকম আপলিফ্ট প্রেসার কমানো, মানে ড্রেনেজ মানে জলটা আমি ড্রেন করতে পারছি, মানে ফাউন্ডেশনের জলটা আমার এই ড্রেনেজ গ্যালারিতে উঠবে এবং সেখান থেকে আমি সাক করে আমি বাইরে বার করে দেবো, সেটাকে বলো ড্রেনেজ গ্যালারি। যখন ড্রেনেজ গ্যালারি থাকবে না তখন হচ্ছে আমি এরকমভাবে করবো। আর যখন ড্রেনেজ গ্যালারি থাকবে তখন কি করে করব, তখন যে ভ্যালুটা হয়, তাহলে ড্রেনেজ গ্যালারি যখন থাকছে, তাহলে এটা আমার ড্যাম, যখন ড্রেনেজ গ্যালারি থাকছে ড্যাম, এটা হচ্ছে আমার এইচ, এটা হচ্ছে আমার এদিকে ক্যাপিটাল এইচ, এটা হচ্ছে স্মল এইচ। তাহলে আমার এবার এখানে হচ্ছে আমার ড্রেনেজ গ্যালারি আছে, এরকম ড্রেনেজ গ্যালারি আছে। ড্রেনেজ গ্যালারি মানেটা কি, এর পারপাসটা কি, আমার এইখানে যে আপলিফ্ট প্রেসারটা হচ্ছে সেটাকে আমার রিডিউস করে দেওয়া। আপলিফ্ট প্রেসার কিসের জন্য হচ্ছে, ওয়াটারের জন্য হচ্ছে। তাহলে আমার এই বেসের যে ওয়াটারটাকে যদি আমি ড্রেন করে দিতে পারি, আউট করে দেবো, তাহলে কি আর হবে? তাহলে হবে না। তাহলে এই জন্য হচ্ছে ড্রেনেজ গ্যালারি। এটাকে আমার এই ওয়াটারকে সাক করতেও কাজে লাগে, প্লাস এবং আমি একটা ইন্সপেকশন পারপাসও আমি ইউজ করতে পারি, গ্র্যাভিটি ড্যামের ভেতরে থাকে। তখন এখানে তাহলে কি হবে, এখানে যেটা বলতে চাইছে, দেখো এই দুটো তো ফিক্সড, এটা আমি স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করলাম। স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করার পর এইদিকে আমার কি এলো, গামা ডব্লিউ ইন্টু ছোটো এইচ, এবং এইদিকে কি এলো আমার গামা ডব্লিউ ইন্টু ক্যাপিটাল এইচ। এটা আমাদের বলেছে ইউএসবিআর, ইউনাইটেড স্টেটস ব্যুরো অফ রিক্লেমেশনস। এবার এরকম আমি স্টেট কানেক্ট কখন করে দিতাম, যদি আমার ড্রেনেজ গ্যালারি না থাকতো। এটা নিয়ে কারো কোনো অসুবিধা নেই আশা করি। এবার যখন ড্রেনেজ গ্যালারি থাকছে তখন কি হচ্ছে, তখন এটা আমার আপলিফ্ট প্রেসার রিডিউস হয়ে যাবে। কতটা রিডিউস হবে, এইখানে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে যে, তখন ডায়াগ্রামটা হবে এরকম কমে যাবে। এইখানে যেটা ভ্যালু হবে 1/3 গামা ডব্লিউ ইন্টু এইচ মাইনাস গামা ডব্লিউ ইন্টু এইচ ড্যাশ, মানে এদের দুটোর মধ্যে যে ডিফারেন্স তার 1/3 হয়ে যাবে। ঠিক আছে, দেখো কি বলছে এবার,
তাহলে এটা হচ্ছে ড্রেনেজ গ্যালারি, এটা হচ্ছে হাইট অফ দ্য ওয়াটার, এটা হচ্ছে হিল, এটা হচ্ছে টো। তোমার এখানে একটা ভুল করলাম, প্লাস এইটা মানে প্লাস গামা ডব্লু ইন্টু এইচ, মানে এই ভ্যালুটা আমার কত হচ্ছে, এই ভ্যালুটা গামা ডব্লু ইন্টু ছোট এইচ। মানে আমার এইখান থেকে তো এই ভ্যালুটা হচ্ছেই, এটা যদি আমি টানি এইখান থেকে এই ভ্যালুটা আমার থাকবে গামা ডব্লু ইন্টু ছোটো এইচ, আর এইটুকু অংশটা কি হবে, এইটুকু অংশটা হচ্ছে আমার এদের দুটোর যে ডিফারেন্স তার 1/3। কী বলছে দেখো, রেকমেন্ডেড আপলিফট অ্যাট দ্য ফেস অফ দ্য গ্যালারি হোয়েন দ্য ড্রেনেজ গ্যালারিজ আর প্রোভাইডেড রিলিভ দ্য আপলিফট। তাহলে ড্রেনেজ গ্যালারি আমরা কী করতে প্রোভাইড করছি, প্রোভাইডেড রিলিভ দ্য আপলিফট, মানে আপলিফট প্রেসারকে কমিয়ে দেওয়ার জন্য, ইজ ইকুয়াল টু দ্য হাইড্রোস্ট্যাটিক প্রেসার্স at 2 gamma w into h dash plus 1/3 of the difference of the hydrostatic pressure at the heel and the toe। এই যে এখানে ফর্মুলাটা দেওয়া আছে, gamma w into h dash, gamma w into h dash plus 1/3 gamma w h minus gamma w h dash। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে আমাদের, একটা তো সেলফ ওয়েট তো আছেই, ঠিক আছে, কারণ সেলফ ওয়েটই এগুলো দিয়ে রেজিস্ট করছে। বাট এখানে আমার কোশ্চেনটা কী ছিল, কোশ্চেনটা ছিল যে হচ্ছে আমার ফোর্স অ্যাক্টিং অন দ্য গ্র্যাভিটি ড্যাম, যে আমার কী কী ফোর্স ড্যামের ওপর কাজ করছে। ওয়াটার প্রেসার একটা গেল এবং আপলিফট প্রেসার একটা গেল, এবং আর একটা মেজর ফোর্স যেটা হচ্ছে সেটা এক্সার্টেড করছে না, যেটা হচ্ছে সেলফ ওয়েট অফ দ্য গ্র্যাভিটি ড্যাম। এগুলো যখন আমরা ওই স্টেবিলিটি অ্যানালাইসিস করবো তখন আমরা দেখব। এরপর যে ফোর্সগুলো আছে, প্রেসার ডিউ টু আর্থকোয়েক ফোর্স, সিল্ট প্রেসার, ওয়েভ প্রেসার্স, আইস প্রেসার্স, এবং ওয়েট অফ দ্য ড্যাম, ওয়েট অফ দ্য ড্যাম 7-এ আছে। দেখা যাক ওয়েট অফ দ্য ড্যামটাকে বার করে নিয়ে আগে। ওয়েট অফ দ্য ড্যাম, ওয়েট অফ দ্য ড্যাম কী করে আমরা বার করবো, যে ওয়েট অফ দ্য ড্যাম বার করার যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিট ওয়েট ইন্টু ভলিউম বা এরিয়া, ক্রস সেকশনস এরিয়াটা। এর যে ইউনিট ওয়েটটা আছে, যে ড্যামের যে ইউনিট ওয়েটটা থাকবে তার সাথে এর ক্রস সেকশন এরিয়াটা, তাহলে সেটা কিলো নিউটন পার মিটারে পেয়ে যাব টোটাল ওয়েটটা। কারণ এখানে দেখো না, যেগুলো আমরা বার করছি, এই যে বার করলাম ওয়াটার প্রেসার্স, গামা ডাব্লু ইন্টু এইচ স্কোয়ার বাই 2, তাহলে এর ইউনিটটা কী আসবে, কিলো নিউটন পার মিটারই আসবে, কারণ গামা ডাব্লু ভ্যালু কত, কিলো নিউটন পার মিটার কিউ, এইচ স্কোয়ার মানে মিটার স্কোয়ার গুণ করে দিলাম, তাহলে এটা হচ্ছে কিলো নিউটন পার মিটার। তাহলে এবার যদি ওয়েট অফ দ্য ড্যাম দেখিয়ে দিই, ওয়েট অফ দ্য ড্যাম, নেক্সট মেজর ফোর্স হচ্ছে ওয়েট অফ ড্যাম। তাহলে একটা যে কোনো গ্র্যাভিটি ড্যামের ওপর তিনটে আমাদের মেজর ফোর্স কাজ করে, একটা হচ্ছে ওয়েট অফ দ্য ড্যাম, 2 নম্বর হচ্ছে ওয়াটার প্রেসার্স, 3 নম্বর হচ্ছে আপলিফট প্রেসার্স। এরপর যে জিনিসগুলো কাজ করে সেগুলো সবই কিন্তু আমার মাইনর ফোর্স। তাহলে এইটা যদি আমার একটা ড্যাম হয়, এটা যদি ড্যাম হয়, তাহলে এর আমি ওয়েট অফ দ্য ড্যাম কী করে পাবো, এটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিই, দুটো ভাগে ভাগ করে দিলাম, একটা হচ্ছে এরিয়া রেক্ট্যাঙ্গেল, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এইটা যদি আমার ছোটো হাতের বি থাকে, আর এটা যদি আমার বি মাইনাস বি থাকে, বি মাইনাস বি, তাহলে ওয়েট অফ দ্য ড্যাম কী করে পাবো, ইউনিট ওয়েট অফ কংক্রিট কি, গামা সি, গামা সি ইউনিট ওয়েট অফ কংক্রিট, আর এইটা আমার কি এইচ, তার সাথে এর এরিয়াটা কী হয়ে যাবে, এইচ ইন্টু বি, এইচ ইন্টু বি একটা হয়ে গেল, আর এর এরিয়াটা কী হয়ে যাবে, গামা সি ইন্টু হাফ অফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত, বি মাইনাস বি ইন্টু এইচ, তাহলে হাফ অফ বি এইচ এইটা একটা, আর গামা সি হাফ অফ বি মাইনাস বি ইন্টু এইচ এইটা একটা। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে হচ্ছে আমি এর এটা কিলো নিউটন পার মিটার কিউব ইন্টু মিটার স্কোয়ার, এইচ ইন্টু বি, তাহলে এটাও কিলো নিউটন পার মিটার। দিস ইজ দ্য হচ্ছে আমার ওয়েট অফ দ্য ড্যাম। তাহলে তিনটে মেজর ফোর্স, একটা হচ্ছে এগুলো সব করবো যখন আমরা নিউমেরিক্যাল করবো, নিউমেরিক্যালের সময় এগুলো সব দেখবো। তাহলে ফোর্স অ্যাক্টিং অন দ্য গ্র্যাভিটি ড্যামের মেজর ফোর্সগুলো ওয়াটার প্রেসার্স, আপলিফট প্রেসার, ওয়েট অফ দ্য ড্যাম। এবার মাইনর প্রেসার যেগুলো আসছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে
আর্থকোয়েক ফোর্স বা সিসমিক ফোর্স। আর্থকোয়েক, 4 নাম্বার হচ্ছে আর্থকোয়েক অর সিসমিক। কি বলছে এগুলো একটু মনে রাখলেই হবে, এটা সেরকম ক্যালকুলেশন কিছু নেই। দ্য এফেক্ট অন দ্য আর্থকোয়েক আর ইকুইভ্যালেন্ট টু imparting an accelerations to the foundations of the dam in the directions in which the wave is traveling. The effect of the earthquake is equivalent to imparting an acceleration of the to the foundations of the dam due to the directions which wave is traveling. মানে আমাদের আর্থকোয়েকের যে ওয়েভ, সেই ওয়েভটা যেই দিকে আমার ট্রাভেল করছে সেদিকে হচ্ছে আমার ফাউন্ডেশনটা কি হয়, মুভ করে যায়। আমাদের আর্থকোয়েক মানে কি, আর্থকোয়েক মানে তো হচ্ছে প্লেটের মুভমেন্ট। সেই প্লেটটা যেদিকে মুভ করে সেদিকে হচ্ছে আমার ফাউন্ডেশনটা মুভ করেছে। আর্থকোয়েক ওয়েভ মে মুভ এনি ডাইরেকশন, যে কোনো ডিরেকশন হতে পারে, ফ্রন্ট হতে পারে, ডাউনস্ট্রিম সাইড হতে পারে, আপস্ট্রিম সাইড হতে পারে। বোথ হরিজেন্টাল অ্যাক্সেলারেশনস অ্যান্ড দ্য ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন আর ইন্ডিউসড বাই দ্য আর্থকোয়েক। তাহলে এখানে কি হচ্ছে, আমার হরিজেন্টাল অ্যাক্সেলারেশন হতে পারে এবং ভার্টিক্যাল অ্যাক্সেলারেশনও হতে পারে। কেন এটা অ্যাক্সেলারেশন কথাটা বলছে, কারণ মুভমেন্ট যে যখন হচ্ছে তখন তো আমার একটা ইউনিফর্ম ভেলোসিটিতে হবে না। হঠাৎ আর্থকোয়েক এলো, আর্থকোয়েক এসে এইখান থেকে আমার এদিকে চলে গেল, এখানে জিরো ভেলোসিটি বাড়তে বাড়তে আমার কমে গেল, মানে অ্যাক্সেলারেশন হচ্ছে। এটা তো এমন নয় যে একই ভেলোসিটিতে আস্তে আস্তে এগিয়ে চললো, বা এমন না তো না একই ভেলোসিটিতে পেছনে পিছিয়ে চললো। Both horizontal acceleration and vertical acceleration are induced by an earthquake. The values of these accelerations are generally as percentage of the accelerations of the gravity. এই অ্যাক্সেলারেশনের ভ্যালুটা কত হয়, আমার গ্র্যাভিটির অ্যাক্সেলারেশনের সাথে আমার সমান হয়। আলফা ইজ ইকুয়াল টু, আলফা দিয়ে নোটেশন করা হয়, আলফা ইজ ইকুয়াল টু 0.1 জি অর 0.2 জি এটসেট্রা। ঠিক আছে, তাহলে এই যে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা, হরিজন্টাল অ্যাক্সেলারেশন এবং ভার্টিক্যাল অ্যাক্সেলারেশনস, এর ভ্যালুটা এক্সপ্রেসড অ্যাজ দ্য পার্সেন্টেজ অ্যাক্সেলারেশনস ডিউ টু গ্র্যাভিটি। তাহলে গ্র্যাভিটির যে আমাদের অ্যাক্সেলারেশনস আছে তার একটা কিছুটা আমার পার্সেন্টেজ কনসিডার করে নেওয়া হয়। ইন ইন্ডিয়া এন্টায়ার কান্ট্রি হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 5 সিসমিক জোন। পরীক্ষা কোশ্চেন দেয় যে আমাদের ভারতবর্ষকে কটা সিসমিক জোনে ভাগ করা হয়েছে। ভারতবর্ষকে আমাদের কিন্তু 5টা সিসমিক জোনে ভাগ করা হয়েছে, ডিপেন্ডিং আমাদের সিভিয়ারিটি অফ দ্য আর্থকোয়েকস, মানে আমাদের আর্থকোয়েকের যে ইন্টেন্সিটিটা কতটা সেটার উপর ডিপেন্ড করে আমাদের ইন্ডিয়াকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। জোন 5 ইজ দ্য মোস্ট সিরিয়াস জোনস। তাহলে যদি এখানে আমাদের দেখা হয় যে আর্থকোয়েক 5 আর্থকোয়েক জোনস ইন ইন্ডিয়া, তাহলে এখানে দেখা যাবে জোন 5 কোথায়, এই যে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাট, এগুলো সব কিন্তু হচ্ছে আমার হাইয়েস্ট সব থেকে। জোন 2 লিস্ট অ্যাক্টিভ। জোন 2টা কোনটা, জোন 2 হচ্ছে আমাদের কোনগুলো, ওয়েস্ট বেঙ্গল, আমাদের এখানে খুব একটা ভূমিকা হয় না। এই যে উড়িষ্যা, ঝাড়খণ্ডের কিছুটা পার্ট, ঠিক আছে, রাজস্থানের কিছুটা পার্ট, এগুলো হচ্ছে সব আমার জোন 2 এর মধ্যে পড়ছে। জোন 3 মডারেট মানে কোনগুলো, ঝাড়খণ্ডের কিছুটা পার্ট, উত্তরপ্রদেশের কিছুটা পার্ট, মধ্যপ্রদেশের কিছুটা পার্ট, এই যে জায়গাটা আছে সেটা হচ্ছে জোন 3 এর মধ্যে পড়ছে। কেরালা জোন 3 এর মধ্যে পড়ছে। জোন 4 কি বিহারের কিছুটা পার্ট, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এগুলো সব জোন 4। আর জোন 5 হচ্ছে একদম এদিকে, তো আমাদের 7 সিস্টার তো পুরোটাই জোন 5 এর মধ্যে পড়ে যাচ্ছে। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়। আমার এই যে ইন্টেন্সিটির ওপর ডিপেন্ড করে আমাকে কিন্তু আর্থকোয়েক জোনে কিন্তু 5টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে হাইয়েস্ট সব থেকে হয় কি 7 সিস্টারটা পুরোটাই হচ্ছে আমার জোন 5 এর মধ্যে পড়ে যাচ্ছে।
আর আমাদের ওয়েস্ট বেঙ্গল কি ওই জোন 2 কি 3? জোন 1টা হচ্ছে একদমই যেখানে হয় না বলতে গেলেই প্রায় চলে, ঠিক আছে। তাহলে কি বলছি, ইন ইন্ডিয়া এন্টায়ার কান্ট্রি হ্যাজ বিন ডিভাইডেড দ্য 5 seismic zones ডিপেন্ডিং আপন দ্য severity of the earthquakes. Zone 5 is the most serious zones. Now zone 1 and 2 have been merged such that we have only 4 zones. তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে কতগুলো আমাদের জোন আছে, সেটা কিন্তু আমাদের 5টা জোনই মারতে হবে, বাট ওই যে 1 and 2 মার্জ হয়ে গেছে, মার্জ আমাদের 4টে জোন হয়েছে। And for areas not subjected to the extreme earthquakes gamma H, for areas not subjected to extreme earthquakes gamma H কত ধরা হয় 0.1 ng, এই যে 0.1 g, অ্যান্ড গামা ভি ধরা হয় হচ্ছে 0.05 g। তাহলে আমাদের আর্থকোয়েক ফোর্স বার করার জন্য বা সিসমিক ফোর্স বার করার জন্য আমাদের আলাদা করে কোনো ফর্মুলা নেই, আমাদের যেটা ধরে নেওয়া হয় পার্ট অফ দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনস, আলফা এইচ এর ভ্যালু হচ্ছে 0.1 g এবং আলফা ভির ভ্যালু হচ্ছে 0.05 g। দিস ফোর্সেস মে বি নেগলেক্টেড দ্য এরিয়াস নো ভেরি লেস আর্থকোয়েকস, যেখানে আমাদের আর্থকোয়েক নেই সেখানে এই ফোর্সটা আমাদের নেগলেক্টেড করা হয়। ইট এক্সট্রিমলি সিসমিক রিজিয়ন্স ইন কম্প্রেসিভ ডিজাইনস, কনজারভেটিভ ডিজাইনস ইভেন দ্য ভ্যালু অফ দ্য 0.3 g মে বি সামটাইমস অ্যাডপ্টেড। তাহলে যেখানে প্রচুর আমার হয় আর্থকোয়েক হয়, তাহলে সেখানে আমার কত ধরা হতে পারে, যেটা হচ্ছে আমাদের 0.3 g, মানে আলফা এইচটা, ঠিক আছে। আলফা ভিটা খুব একটা ম্যাটার করে না, আলফা এইচটা কিন্তু খুব ম্যাটার করে। তাহলে এবার কি বলছে, এফেক্ট অফ দ্য ভার্টিক্যাল অ্যাক্সেলারেশনস আর এফেক্ট অফ দ্য হরিজন্টাল অ্যাক্সেলারেশন। তাহলে আলফা এইচ এবং আলফা ভি এর ভ্যালুগুলো তো জানলাম, যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে ফোর্সটা কী করে বাড়বো, আমাদের মেইন উদ্দেশ্য কি ফোর্সটা তো বার করা, আমরা কী বার করছি, সবই ফোর্স করছি। তাহলে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আলফা এইচ যেটা হচ্ছে হরিজন্টাল অ্যাক্সেলারেশন, ভ্যালুটা কত হচ্ছে 0.1 g, আর এক্সট্রিম কন্ডিশনে 0.3 g। এক্সট্রিম কন্ডিশন জিটা কি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আর গামা ভিটা কি, সরি আলফা ভিটা ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন, এর ভ্যালুটা কত হয় 0.05 g। এবার হচ্ছে আমার ফোর্স এফেক্ট অন দ্য ভার্টিক্যাল অ্যাক্সেলারেশনস। হোয়েন দ্য ভার্টিক্যাল অ্যাক্সেলারেশনস অ্যাক্টিং অন দ্য আপওয়ার্ড ডিরেকশনস, দ্য আমাদের মানে ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন কী হতে পারে, আপওয়ার্ড হতে পারে, ডাউনওয়ার্ড হতে পারে। আপওয়ার্ড হলে কোনো জায়গাটা কি উঁচু হয়ে যাবে, আবার ডাউনওয়ার্ড হলে ঢুকে যাবে। দ্য এফেক্টিভ ওয়েট অফ দ্য ড্যাম উইল ইনক্রিজ অ্যান্ড হিন্স দ্য স্ট্রেস ডেভেলপড উইল ইনক্রিজ। আমরা যখন সেই লিফটে উপরের দিকে যখন উঠি তখন কি আমাদের ওয়েটটা ভারী ভারী লাগে না, আবার লিফট যখন নিচের দিকে নামি তখন কি হচ্ছে ওয়েটটা হালকা হালকা লাগে। তাহলে ভার্টিক্যাল ভার্টিক্যাল অ্যাক্সেলারেশনস আপওয়ার্ড ডিরেকশানে যখন হচ্ছে তখন কি হচ্ছে, এফেক্টিভ ওয়েটটা আমার ড্যামের যে এফেক্টিভ ওয়েট সেটা কি হয়ে যাচ্ছে, আমার ইনক্রিজ করছে, অ্যান্ড দ্য স্ট্রেস ডেভেলপড উইথ ইনক্রিজ। And when the vertical acceleration is acting downward, the foundation shall try to move the downward away from the dam's body, thus the effective weight and the stability of the dam will decrease. কারণ গ্র্যাভিটির দিকে এ হচ্ছে বসে যাচ্ছে, তখন কি স্টেবিলিটি ড্যামটা ডিক্রিজ তো করবেই। দ্য ওর্স্ট কেস, দিস ইজ দ্য ওর্স্ট কেস ফর দ্য ডিজাইন্স। তাহলে আমাদের ওর্স্ট কেস কি, ড্যামের ওয়েট বাড়লেও কোনো অসুবিধা নেই। আমাদের যদি ড্যামের সেলফ ওয়েট যদি বেড়ে যায়, কারণ আমাদের কি জানি একটা গ্র্যাভিটি ড্যাম তাকেই বলবো যে তার, বলছি আমার সাউন্ড সব ক্লিয়ার তো, যারা দেখছো ভিডিওটা একটু কমেন্ট করে জানো, সব বোঝা যাচ্ছে তো নাকি, আমি তো কিছু জিজ্ঞাসাই করিনি। যারা ভিডিওটা দেখছো তারা সব বুঝতে পারছো তো নাকি, আমি তো পড়েই যাচ্ছি, বা আমার সাউন্ড অডিও সব বোঝা যাচ্ছে তো। শুভময় আর কই সব, ঠিক আছে ওকে। আমাদের কালকে সকালে যে প্রিস্টেস ক্লাসটা হয় সেই ক্লাসটা সকালবেলা হবে না, সকালবেলা আমার
মেডিকেলের কারণে, কারণ পিডব্লিউডির মেডিকেল আছে নেক্সট উইকে, সেই কারণে একটু ডক্টরের কাছে যেতে হবে বিভিন্ন টেস্টের কারণে। আমি জানিয়ে দেবো গ্রুপেতে কাল ক্লাসটা কখন নেবো। ফার্স্ট হাফে হয়তো সকালবেলা হবে না, যা হবে রাত্রের দিকে হবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। সুময় আর সুরজ, এই রাজদীপ, ঠিক আছে, ওকে। তাহলে এফেক্ট অফ দ্য ভার্টিক্যাল অ্যাক্সিলারেশন কি, তাহলে ওটস কি বলছিলাম যে গ্র্যাভিটি ড্যাম সেই ড্যামটাই হয় যেটা তার সেলফ ওয়েট দিয়ে সমস্ত ফোর্সকে রেজিস্ট করতে পারে। যদি সেখানে আমার ফোর্স বেড়ে যায়, ড্যামের ওয়েট যদি বেড়ে যায়, আমার কোনো অসুবিধা নেই, সে তাহলে স্টেবলই থাকবে। বাট ড্যামের ওয়েট যদি কখনো কমে যায়, তাহলে বাকিগুলো কি ঝাঁকিয়ে বসবে, চাপ দেবে, ওয়েট অফ দ্য ওয়াটার, আপলিফ্ট প্রেসার, তখন কী হবে, তখন কিন্তু আমার ড্যামটা কোলাপস হয়ে যাবে। তাহলে যখন আমার আর্থকোয়েকের ক্ষেত্রে যখন আমার অ্যাক্সেলারেশনটা ডাউনওয়ার্ড হচ্ছে, যখন সেলফ ওয়েট অফ দ্য ড্যামটা যখন আমার ডিক্রিজ করে যাচ্ছে, তখনই কিন্তু সেটা আমার ওটস ক্রিজ, ঠিক আছে? বাট যখন আমার অ্যাক্সেলারেশনটা আপওয়ার্ড হচ্ছে, যখন সেটা আমার সেলফ ওয়েটটা ইনক্রিজ করে যাচ্ছে, তখন কিন্তু সেটা ওটস ক্রিজ না। সাচ অ্যাক্সেলারেশনস উইল এক্সার্ট ইন দ্য ইনার্সি অফ দ্য ফোর্স W/G ইন্টু আলফা ভি। W হচ্ছে ওয়েট অফ দ্য ড্যাম। And net effective weight of the dam W minus W/G into alpha v। আমরা ডিজাইন কোনটাকে নিয়ে করবো, যখন সে হচ্ছে ডাউনওয়ার্ডে হয়ে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, কারণ আমরা সবসময় ডিজাইন ওটস কেস নিয়ে করি। তাহলে কতটা ওয়েট সে কমে যাচ্ছে, W/G ইন্টু আলফা ভি। তাহলে নেট এফেক্টিভ ওয়েট কত হয়ে যাচ্ছে, W minus W/G ইন্টু আলফা ভি। ইফ আলফা v is equal to kv into g, মানে kv মানে কি কোএফিসিয়েন্টটা 0.05 into g, যেটা দেখলাম, where kv is the fractions of the gravity adopted for the vertical acceleration 0.1 থেকে 0.2 etc. then net effective weight of the dams w minus W/G into kv into g। আমার এটা মনে রাখার দরকার নেই, আমার এইটাকে মনে রাখলেই হবে, W minus W/G into alpha v। নেট এফেক্টিভ ওয়েট অফ দ্য ড্যাম হচ্ছে W minus W/G ইন্টু আলফা ভি। এটা কিসের জন্য আসছে, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল অ্যাক্সেলারেশনের জন্য। ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন রিডিউসেস দ্য ইউনিট ওয়েট অফ দ্য ড্যামস মেটেরিয়ালস অ্যান্ড দ্যাট অফ ওয়াটার 1 minus kv টাইমস দ্য অরিজিনাল ইউনিট ওয়েটস। এটা মনে রাখতে হবে না, এটা মনে রাখলে অটোমেটিক হয়ে যাবে। ফর ভার্টিক্যাল অ্যাক্সেলারেশনস, for vertical acceleration এর জন্য কি হচ্ছে, net effective weight of gravity dam, net effective weight of গ্র্যাভিটি ড্যাম ইকুয়ালস টু হচ্ছে W minus W/G ইন্টু আলফা ভি। অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড, অ্যাক্সেলারেশন কি আমার ডাউনওয়ার্ড। এবার আলফা ভি মানে কি ছিল, আলফা ভি মানে W minus W/G ইন্টু আলফা ভি মানে হচ্ছে K ইন্টু জি, কারণ আলফা ভির ভ্যালুটা কত হয় 0.1 থেকে 0.2 ইন্টু জি এর মধ্যে হয়, বা 0.05 জিও হয়, ঠিক আছে? তাহলে এবার জি এখানে কেটে গেল, তাহলে W কমন নিলে 1 minus K। আমি মেন কোনটা মনে রাখতে বললাম, যে মেন মনে রাখবে এই অংশটা। ঠিক আছে, তোমাদের আমার পিডব্লিউডিতে জয়েন করার পরে তোমাদের কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে হবে সাইটে কী করে কাজ হয়। কারণ এখন দুটো পেন্ডিং অবস্থায় আছে, তো একটা হচ্ছে আদ্যাপীঠের লেকচারটা পেন্ডিং আছে আর পিডব্লিউডিটা, কারণ ইচ্ছা আছে পিডব্লিউডিতেই জয়েন করার।
ওখানে জয়েন করলে দেখতে পাবে যে মানে তখন একটা আলাদা এই সমস্ত জিনিসগুলো প্র্যাকটিক্যাল জিনিসগুলো নিয়ে একটা আলাদা জিনিস করানোর ইচ্ছা আছে। দেখা যাক সময়, তখন সময় দেখা যাবে কি হয়। তাহলে এটা গেল। এবার আসছে এফেক্টিভ অফ দ্য হরিজেন্টাল অ্যাক্সেলারেশনস। হরিজেন্টাল অ্যাক্সেলারেশন কি বলছে? হরিজেন্টাল অ্যাক্সেলারেশনস মে কজ দ্য ফলোইং টু ফোর্সেস, একটা হচ্ছে হাইড্রোডাইনামিক ফোর্স, একটা হচ্ছে হরিজেন্টাল ইনার্সিয়া ফোর্স। হাইড্রোডাইনামিক ফোর্সটা কি? ডাইনামিক মানে চলন্ত অবস্থায়, মানে জল যদি আমার ড্যামটা এগিয়ে চলে যায় তখন তার সাথে কি হবে? জলগুলোও পিছনে হাঁটবে। এই যে আমার ড্যামটা আছে, ড্যামের প্রোফাইলটা, এ যদি আমার হরিজেন্টালি যদি এগিয়ে গেল, এ আমার সামনের দিকে এগিয়ে যায়, তাহলে এর পেছনে যে আপস্ট্রিম সাইডে জলগুলো সেগুলো তো এগিয়ে যাবে। ফলে একটা হাইড্রোডাইনামিক ফোর্সটা কাজ করবে। আমরা তো ওয়াটার ফোর্সটা কি কনসিডার করলাম? হাইড্রোস্ট্যাটিক ফোর্স কনসিডার করেছি, হাইড্রোডাইনামিক ফোর্সটা কনসিডার করিনি। ঠিক আছে, কি বলছে হাইড্রোডাইনামিক ফোর্সটা? দ্য হরিজেন্টাল অ্যাক্সিলারেশনস অ্যাক্টিং টুয়ার্ডস দ্য রিজার্ভার কেজ দ্য momentarily increase the water pressures as the foundations, and dam accelerates towards the reservoir and the water resists the movement owing the inertia. The extra pressure exerted by this force is known as the hydrodynamic force. আসবে না খুব একটা, বাট জেনে রাখতে অসুবিধা নেই। হরিজেন্টাল অ্যাক্সিলারেশন অ্যাক্টিং টুয়ার্ডস দ্য রিজার্ভার, রিজার্ভার মানে কি? যেদিকে জলটা আমার আছে ড্যামের আপস্ট্রিম সাইডটা, টুয়ার্ডস দ্য রিজার্ভার কজ দ্য মোমেন্টারিলি ইনক্রিজ ইন ওয়াটার প্রেসার। ওই যে বললাম যখনই টুয়ার্ডস সামনের দিকে এগোচ্ছে, সামনে তখন ওয়াটার প্রেসারটা বেড়ে যাচ্ছে। অ্যাজ দ্য ফাউন্ডেশনস অ্যান্ড ড্যাম অ্যাক্সেলারেটস টুয়ার্ডস দ্য রিজার্ভার, ড্যাম কোন দিকে অ্যাক্সেলারেট করছে? টুয়ার্ডস রিজার্ভারের দিকে। অ্যান্ড দ্য ওয়াটার রেজিস দ্য মুভমেন্ট ওয়িং ইটস ইনার্সিয়া, ওয়াটার কী করবে তখন আমার এই মুভমেন্টটাকে রেজিস্ট করার চেষ্টা করবে। দিস এক্সট্রা প্রেসার এক্সার্টেড বাই দিস ফোর্সেস ইজ নোন অ্যাজ দ্য হাইড্রোডাইনামিক ফোর্সেস। দেখো দুটো কন্ডিশন হয়, একটা যেটা আমি বললাম এখানে ড্যাম এদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং ব্যাক এন্ডে যদি হয় তখন এ কী করবে? পিছনের চেষ্টা করবে, এবং ওয়াটারটা কী করবে? এই পিছনটাকে আটকাতে রেজিস্ট করার চেষ্টা করবে। এ পিছন দিকে এগোতে চাইবে, এ বলবে না এখানে আমি গার্ড দেবো, তখন এর ওয়াটারে একটা কী হবে? এক্সট্রা প্রেসার কিন্তু জেনারেট করবে। সেই ভ্যালুটা কত হচ্ছে? অ্যাকর্ডিং টু ভন কারমানস, এইটা জিজ্ঞাসা করে হাইড্রোডাইনামিক ফোর্সটা খুব একটা ইম্পর্টেন্ট না, অতটা ইম্পর্টেন্ট নয়, যে ভন কারমান দ্য অ্যামাউন্ট অফ দ্য হাইড্রোডাইনামিক ফোর্স PE ইজ গিভেন বাই 0.555 kH গামা ডব্লু এইচ স্কোয়ার, অ্যাক্টিং অ্যাট দ্য 4h/3π অ্যাবভ দ্য বেস। তাহলে আমাদের হাইড্রোডাইনামিক ফোর্সের ভ্যালুটা কত হয়? 0.555 kH গামা ডব্লু ইন্টু এইচ স্কোয়ার। সেইটা মনে রাখবে, এটাই হবে। এটা আমরা খুব একটা বার করি না, হাইড্রোডাইনামিক ফোর্সটা লাগে না। ঠিক আছে, মেনলি আমাদের এই অংশটাই লাগে, 0.1G এবং 0.05G, তারপর এখান থেকে আমরা এইটাকে আমরা বার করি। এখানে আমাদের হরিজেন্টাল এটা খুব একটা লাগে না। ঠিক আছে, নেক্সট যেটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সিল্ড প্রেসার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিল্ড প্রেসার, সিল্ড প্রেসার বলতে গেলে কি? সিল্ড প্রেসার, সিল্ড প্রেসার মানে হচ্ছে আমার ড্যামের জলের নিচে একটা সিল্ড পড়বে। আমরা সেই জিওটেকনিকে পড়েছিলাম যে ক্লে, সিল্ট, স্যান্ড। ঠিক আছে, স্যান্ডের আবার তিনটে ভাগ, ফাইন স্যান্ড, মিডিয়াম স্যান্ড, কোর্স স্যান্ড, তারপর হচ্ছে আমাদের গ্র্যাভেল, কোবেল, বোল্ডার, এগুলো সব ছিল ক্লে ক্লাসিফিকেশনের সময়। তাহলে সিল্ড প্রেসারটা কি? সিল্ড গেটস ডিপোজিট এগেনস্ট দ্য আপস্ট্রিম সাইড অফ দ্য ড্যাম। ঠিক আছে, ড্যামের আপস্ট্রিম সাইডে জলের সাথে পড়ছে। ইফ দ্য H is the height of the silt deposited, then the force exerted by the silts additionally exerted by the water pressures. It can be represented by the Rankine's formula as gamma W half into gamma sub into H square into Ka. K এটা কি? Coefficient of active earth pressure. 1 minus sin phi by 1 plus sin phi, coefficient of active earth pressure of the silt. Phi-টা হচ্ছে angle of internal frictions, আর গামা সাবমার্সটা হচ্ছে আমাদের সাবমার্স ইউনিট অফ দ্য সিল্ট অ্যান্ড হাইট অফ সিল্ট ডিপোজিটেড। কী করে এলো এটা? দেখো কি হচ্ছে, এগুলো বুঝে পড়লে না ফর্মুলাগুলো মুখস্থ করার দরকার নেই। সিল্টটা আমার কোথায় পড়বে? যেখানে আমার জলটা আমার জমা থাকবে। এইটা হচ্ছে ড্যাম প্রোফাইল। ডাউনস্ট্রিম সাইডে খুব কম জল থাকবে, সেটা তো ওটা নিয়ে ওই সময় মাথা ব্যথা নেই।
আমার বেশি মাথা ব্যথা হচ্ছে আপস্ট্রিম সাইডটাকে নিয়ে। এই জল আছে, ঠিক আছে। এবার এর নিচে আমার এই সিলটা পড়ছে, সিল্ড কোথায় পড়ছে? এই অংশটায়, এখানে আমার সিল পড়ছে। তাহলে সেম ওই হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেরকম বার করেছিলাম সেরকমভাবে এবার এই সিলটা কি হচ্ছে? রিটেনিং ওয়ালের গায়ে কাজ করছে, ঠিক আছে। এরকমভাবে সিলটা আমার এখানে পড়ে জমা হয়েছে, তাই তো নাকি? সিলটা এরকমভাবে পড়ে জমা হবে তো। ফলে এর প্রেসারটাও কীরকম হবে? আমার এইরকম ইন্টেন্সিটি অফ প্রেসারটা কীরকম হবে? এইরকম হবে। বাট ওয়াটারের ক্ষেত্রে যেটা হচ্ছিল নর্মাল গামা ডব্লিউ ইন্টু এইচ হচ্ছিল, বাট এইখানে আমার যেটা হবে এর বেসটা হবে গামা সাব ইন্টু কে এ ইন্টু এইচ। আমরা যদি আর্থ প্রেসার যদি আমরা দেখি, আর্থ প্রেসারের চ্যাপ্টারে যদি চলে যাই, তাহলে সেখানে কী ছিল আমার? যেহেতু এটা কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেসার হচ্ছে, কারণ টুয়ার্ডস দ্য রিটেনিং ওয়াল, রিটেনিং ওয়ালের দিকে যে প্রেসারটা হচ্ছে আমার, যদি এটা যদি আমার রিটেনিং ওয়াল হতো, এইদিকে যদি আমার কাজ করতো, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেসার। আর যদি টুয়ার্ডস দ্য ব্যাকফিল যদি হতো, তখন সেটাকে বলা হতো প্যাসিভ আর্থ প্রেসার। যদি এরকম হতো, এদিকে আমার পেছন দিকে যেটা থাকতো সেটাকে ব্যাকফিল বলা হতো। এবার এখানে টোটাল প্রেসারটা বার করতে গেলে আমার সেটা কী হবে? টোটাল প্রেসারটা সেটা হয়ে যাবে হাফ ইন্টু, এটা যদি আমার এইচ হয়ে যায়, এটা হচ্ছে মনে করো এইচ, তাহলে হাফ ইন্টু বেস গামা সাব ইন্টু কে এ ইন্টু এইচ ইন্টু হাইট এইচ, তাহলে গামা সাব কে এ এইচ স্কোয়ার বাই 2। দিস ইজ দ্য আমার সিল প্রেসার। গামা সাব কেন হলো? কারণ এটা সাবমার্জ সয়েল, জলের মধ্যে ডুবে আছে সিলটা, দেখো তাই করা আছে। হাফ ইন্টু গামা সাব ইন্টু এইচ স্কোয়ার বাই 2 বা কে গামা সাব এইচ স্কোয়ার বাই 2, ঠিক আছে। এবং এটাও কোথায় কাজ করবে? মানে এইচ বাই 3-তে পুরোটাই, মানে একদম দেখো আমাদের কি বলা হয়, সিভিল ইঞ্জিনিয়ারিংটা এমন একটা সাবজেক্ট যেটা সবার সাথে সবার ইন্টারলিঙ্ক হয়ে আছে, তাই না? মানে কোনো সাবজেক্ট, কোনো যেমন হাইড্রোলজি পড়ছি মানে যে সয়েল পড়বো না, ফ্লুইড মেকানিক্স জানবো না, তা না। মানে প্রথম থেকেই তোমাকে জানতে হবে। সেই জন্যই বলা হয় যে 4th সেমিস্টার থেকে একদম কিন্তু ভালো করে সিভিল ইঞ্জিনিয়ারিংটাকে জানার জন্য, কারণ যদি কোনোটা যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু মুশকিলে পড়বে। নেক্সট কি আসছে? ওয়েভ প্রেসার। ওয়েভ প্রেসারটা কি? ওয়েভ প্রেসার হচ্ছে এই যে জল আমার রাখা আছে, যখন হাওয়া দিচ্ছে, উইন্ড যখন ব্লো করছে, তখন জলটা ঢেউ খাচ্ছে। তো যখন হাইড্রোস্ট্যাটিক অবস্থায় আছে তখন ওয়াটার একটা প্রেসার দিচ্ছে, বাট যখন হাইড্রোডাইনামিক হয়ে যাচ্ছে, যখন সেটা ঢেউয়ের আকারে হচ্ছে, তখন সেটা ড্যামের উপরে একটা আলাদা প্রেসার করবে। যেমন আমরা এক্সপোজার কন্ডিশন পড়েছিলাম আরসিসির ক্ষেত্রে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, এক্সট্রিম। মাইল্ড মানে হচ্ছে একদম সেফ কন্ডিশনস, মডারেট মানে হচ্ছে সে এক্সপোজ টু রেন ওয়াটার, আর মাইল্ড, মডারেট, সিভিয়ার, সিভিয়ার মানে হচ্ছে সে মানে রেন ওয়াটার থ্রু, মানে ঝাপটা লাগছে সেখানে আছে, ঠিক আছে। এরকম বিভিন্ন এক্সপোজার কন্ডিশন ছিল। তাহলে এবার বলছে ওয়েভ প্রেসার্স কী বলছে দেখো, ওয়েভস আর জেনারেটেড অন দ্য সারফেস অফ দ্য রিজার্ভার ডিউ টু দ্য ব্লোয়িং উইন্ডস। যেটা বললাম, উইন্ডস ব্লো করার জন্য, আমার উইন্ডস যদি ব্লো করে তখন আমার কি হচ্ছে, এটা ওয়েভ জেনারেট করছে, হুইচ কজ দ্য প্রেসার টুয়ার্ডস দ্য ডাউনস্ট্রিম সাইড। এই যে এটা যদি আমার ড্যাম আছে, ড্যামের আমার উইন্ড ব্লো করছে, ডাউনস্ট্রিম সাইডে হচ্ছে আমার ঢেউ হচ্ছে জলটা। দেন ওয়েভ প্রেসার ডিপেন্ডস আপন দ্য ওয়েভ হাইট। তাহলে ওয়েভ প্রেসারটা কিসের উপর ডিপেন্ড করছে? আমার ওয়েভ হাইটের উপরে। অ্যান্ড ওয়েভ হাইট মে বি গিভেন বাই দ্য ইকুয়েশন, সেটা মনে রাখতে হবে, এটার কোনো ডেরিভেশনস নেই। এইচ ডব্লিউ ইকুয়ালস টু 0.032 রুট ওভার VF প্লাস 0.763 মাইনাস 0.271 f টু দি পাওয়ার 34 ফর এফ। এফের ভ্যালুটা 32 কিমি হচ্ছে কম, আর এফের ভ্যালু 32 কিমি যখন বেশি হয়ে যায় তখন এইচ ডব্লিউ হচ্ছে 0.32 রুট ওভার VF, ফর এফের ভ্যালু 32 বেশি। মানে এই পোর্শনটা আমার অ্যাড হয়ে যায় যখন 32 পরিমাণের থেকে আমার কমে যাচ্ছে, আর 32 কিমির থেকে যখন আমার বেড়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে এত। এইচ ডব্লিউ হচ্ছে হাইট অফ দ্য ওয়াটার ফ্রম দ্য টপ অফ দ্য ক্রেস্ট টু দ্য বটম অফ দ্য থ্রো। এই যে এইচ ডব্লিউটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে দেখো বুঝতে পারবে। এই যে আমার এইটা প্লেন স্ট্যাটিক কন্ডিশনে ছিল, এখন ওয়েভ হয়ে জিনিসটা কীরকমভাবে জেনারেট করেছে,
এইরকম হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমার এইচ ডব্লিউটা কোনটা, এইচ ডব্লিউটা হচ্ছে এইখান থেকে এইটা, ঠিক আছে, এই জায়গা থেকে এইটা, এই টোটালটা হচ্ছে আমার এইচ ডব্লিউ। এইচ ডব্লিউটা কি বলছে, হাইট অফ দ্য ওয়াটার ফ্রম দ্য টপ অফ দ্য ক্রেস্ট, ক্রেস্ট হাইট মানে কোনটা, এই যে এইটা ক্রেস্ট হাইট, টপ অফ দ্য ক্রেস্ট অ্যান্ড বটম অফ দ্য থ্রো, এই যে বটম অফ দ্য থ্রো, মানে একদম ডাউন পয়েন্টের নিচ থেকে টপ পয়েন্টের, এইটা হচ্ছে আমার এইচ ডব্লিউ। এটা কতটা হবে, এফ হচ্ছে উইন্ড ভেলোসিটি, ভি হচ্ছে উইন্ড ভেলোসিটি কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড এফ হচ্ছে ফেজ অর স্ট্রেট লেন্থ অফ ওয়াটার এক্সপেন্স, আমার কতটা আমার ওয়াটারের লেন্থটা আমার আছে, মানে এই যে ওয়াটারটা যে ব্লো হয়ে আসছে সেটা কতটা আসছে। ফেজ অর স্ট্রেট লেন্থ অফ ওয়াটার এক্সপ্রেস ইন কিলোমিটার। তাহলে এফ এর ভ্যালু 32 কিলোমিটারে যদি কম আসে তখন হচ্ছে আমি এটা নেবো, তখন এইচ ডব্লিউর ভ্যালুটা বেশি হবে। আর যদি 32 কিলোমিটার যদি বেশি হয় তখন এটা হচ্ছে কম হবে। 0.032 ইন্টু ভি এফ, ভি হচ্ছে ভেলোসিটি, এফটা হচ্ছে ফেজ লেন্থ, প্লাস 0.763 মাইনাস 0.271 এফ টু দি পাওয়ার 3/4, এটা আমার অ্যাড হয়ে যাচ্ছে। দ্য ম্যাক্সিমাম প্রেসার ইন্টেন্সিটি অফ দ্য ওয়েভ অ্যাকশনস মে বি গিভেন বাই দ্য 2.4 গামা ডব্লিউ ইন্টু এইচ ডব্লিউ। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, এটা কিন্তু মানে বোঝার কিছু নেই, এটা পুরোপুরি একদম মুখস্থ করে নিতে হবে যে আমার ওয়েভের জন্য কি এটা আসছে। অ্যাক্টিং অ্যাট এইচ ডব্লিউ বাই 2 মিটার্স অ্যাবভ দ্য স্টিল ওয়াটার সারফেস, এইটা হচ্ছে আমার স্টিল ওয়াটার সারফেস। And the pressure distributions may be assumed the triangular of height 5 HW by 3 as shown in the figure. And total force due to the wave actions, যেটা মনে রাখতে হবে সেটা আলটিমেট হচ্ছে যে এইটা 19.62 ইন্টু HW স্কোয়ার কিলো নিউটন পার মিটার। এটা আসছে কোথা থেকে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি এখানে কি পেয়েছি, আমার টোটাল ফোর্স কত এসছে 2.4, প্রেসার ইন্টেন্সিটি 2.4 ইন্টু গামা ডব্লিউ ইন্টু এইচ ডব্লিউ, এবং এটাকে আমি ট্রায়াঙ্গুলার কনসিডার করছি, এবং এটা কত হাইটে আমার কাজ করছে 5 HW বাই 3-তে। তাহলে হাফ ইন্টু ভূমি মানে কত 2.4 ইন্টু গামা ডব্লিউ ইন্টু এইচ ডব্লিউ ইন্টু উচ্চতা কত ইন্টু 5 HW বাই 3, এটাকে আমি সব বসাবো। বসানোর পর গামা ডাব্লুর ভ্যালু হচ্ছে 9810, আর শুধু এইচ ডব্লুটাই আননোন আছে। বসানোর পর যেটা আমি পাবো সেটা হচ্ছে 19.62 HW স্কোয়ার, অ্যান্ড দিস ফোর্স অ্যাক্টস অন দ্য 3/8 HW অ্যাবভ দ্য রিজার্ভার সারফেস। এই যে এটা আমার কোথায় কাজ করছে, রিজার্ভারের যে স্টিল ওয়াটার থেকে সেখান থেকে 3/8 HW তে আমার পিডব্লিউর ভ্যালুটা কাজ করছে। এই পিডব্লিউর ভ্যালুটা কত 19.62 ইন্টু HW তার স্কোয়ার। তাহলে এটা কী বেরোলো আমার, যেটা বেরোলো ওয়েভ প্রেসার। সিল প্রেসার চলে গেল, তারপর হচ্ছে ওয়েভ প্রেসার। ওয়েভ প্রেসার তাহলে আমার কী এলো, যেটা পিডব্লিউ ইকুয়ালস টু 19.62 ইন্টু HW স্কোয়ার acted on 3/8 HW from still water surface. এবার HW এর ভ্যালুটা কি এলো, HW ইকুয়ালস টু 0.032 root over of V into F plus 0.763 minus F to the power 0.271 F to the power 3/4.
এটা কখন, এফ এর ভ্যালু যদি 32 কিলোমিটারের থেকে যদি কম হয়। আর এটা কত হয়ে যাবে 0.032 রুট ওভার অফ ভি ইন্টু এফ, যখন এফ এর ভ্যালুটা 32 কিলোমিটারের থেকে আমার বেশি হচ্ছে। তাহলে এটা আমার কি গেল, হচ্ছে ওয়েভ প্রেসার। নেক্সট কি আসছে, যেটা হচ্ছে আমাদের আইস প্রেসার। এটা খুব একটা কাজে লাগে না। ইন কোল্ড কান্ট্রিজ দ্য আইস গেটস ফ্রম দ্য ওয়াটার সার্ফেস অফ দ্য রিসার্ভার, দ্য ড্যাম হ্যাজ টু রেজিস্ট দ্য থ্রাস্ট এক্সার্টেড বাই দ্য এক্সপ্যান্ডিং অফ দ্য মেল্টিং আইস, কারণ আমরা জানি জল জমে বরফ হলে ভলিউমে বাড়ে, অ্যান্ড দ্য ফোর্স acts linearly along the length of the dams and it acts the reservoir available. তো weight of the dam তো আমরা পড়লাম। The weight of the dam body is foundation is major resisting forces. The design of the gravity dam should be checked two cases, very very important lines. তাহলে ডিজাইন আমরা যখন ড্যাম করব তখন আমাদের দুটো কন্ডিশানে কিন্তু চেক করতে হবে। তাহলে আমাদের মেজর ফোর্স কিন্তু হয়ে গেল। তাহলে ড্যামের ওপর 7টা মেজর ফোর্স ছিল, কী কী ছিল, তাহলে মেজর ফোর্স কী কী দেখতে পেলাম আমরা, একটা মেজর ফোর্স, একটা হচ্ছে মাইনর ফোর্স। মেজর ফোর্স আর একটা হচ্ছে মাইনর ফোর্স। মেজর ফোর্সে 1 নাম্বার কি হলো, ওয়েট অফ দ্য ড্যাম, ওয়েট অফ ড্যাম বা সেলফ ওয়েট অফ দ্য ড্যাম বললে ভালো হয়। 2 নম্বর হচ্ছে আমার ওয়াটার প্রেসার। 3 নম্বরে কি এলো, আপলিফট প্রেসার। এই তিনটে হচ্ছে আমার মেজর ফোর্স। মাইনর ফোর্স কি এলো, 1 নাম্বার হচ্ছে সিসমিক ফোর্স, 2 নাম্বার হচ্ছে ওয়েভ ফোর্স, 3 নাম্বার হচ্ছে আইস ফোর্স, 4 নাম্বার হচ্ছে সিল্ট প্রেসার। ঠিক আছে, এই টোটাল আমার এইগুলো কিন্তু কাজ করে। এবার যখন আমি ড্যাম যখন আমি ডিজাইন করব তখন 2 রকম কন্ডিশানে করব। একটা হচ্ছে ড্যাম এমটি ফুল কন্ডিশানে আছে, পুরো জলে ভর্তি। আর একটা হচ্ছে আমাদের ড্যাম হচ্ছে আমার এমটি অবস্থায় আছে, মানে ফুল, আর একটা হচ্ছে এমটি। যখন রিজার্ভার ফুল থাকছে, দ্য মেজর ফোর্স ইজ অ্যাক্টিং। রিজার্ভার যখন আমার ফুল আছে তখন কী কী ফোর্স কাজ করছে আমার, ওয়েট অফ দ্য ড্যাম তো আছেই, এক্সটার্নাল ওয়াটার প্রেসার আছে, আপলিফট প্রেসার আছে, আর্থকোয়েক ফোর্স আছে, ব্যাস। অ্যান্ড মাইনার ফোর্স হচ্ছে সিল্ট প্রেসার, আইস প্রেসার, ওয়েভ প্রেসার। এটা খুব একটা লাগে না, বাট আমরা করি। ওয়েট অফ দ্য ড্যাম, এক্সটার্নাল প্রেসার, আপলিফট প্রেসার, আর্থকোয়েক ফোর্সটা কতটা ধরি না। এটা কি যদি সিসমিক জোন সিরিয়াস হয় তখনই, বা জোন যদি 5 হয় তখন, নাহলে কনসিডার করি না। আর মাইনর ফোর্স হচ্ছে সিল্ট প্রেসার, আইস প্রেসার, ওয়েভ প্রেসার্স। দ্য সিচুয়েশনস উইল নেভার অ্যারাইজ হোয়েন দ্য অল ফোর্সেস আর টেকেন টুগেদার। And USBR, United States Bureau of Reclamations, has classified the normal loads combinations and extreme load combinations. একটা হচ্ছে নর্মাল লোড কম্বিনেশনস, একটা হচ্ছে আমার এক্সট্রিম লোড কম্বিনেশনস। কারণ আমরা যখন ওই আরসিসির ক্ষেত্রে করেছিলাম, যখন ওই ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড কম্বিনেশন ছিল, এখানেও কম্বিনেশনস আছে। কি বলছে নর্মাল লোড কম্বিনেশনস, কি বলছে, water pressures up to the normal pool level, normal depth, and silt pressure and ice pressures, and this class of loading is taken the ice force is serious. And water pressures up to the normal pool levels, normal uplift, earthquake force, and silt pressures. And water pressure up to maximum reservoir level, maximum pool levels, normal uplift, and silt pressures. তাহলে তিনটে আমাদের হতে পারে। কি কি হতে পারে, কি কি কন্ডিশন আমরা নিতে পারি। ফার্স্ট হচ্ছে লোড কম্বিনেশন। দেখো আমাদের যদি সিলেবাসটা খুলি এখানে দেখতে পাবো, ডেফিনেশনস তো আমরা পড়লাম। 4 ফিচার্স অফ দ্য সাম গ্র্যাভিটি ড্যাম, সেটা আমরা আগের দিন পড়ে নিয়েছি যখন ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলাম। ফোর্স অ্যাক্টিং অন দ্য গ্র্যাভিটি ড্যাম, এস্টিমেশন অফ ফোর্সেস, সেলফ ওয়েট আমরা দেখলাম। ওয়াটার প্রেসার্স অন দ্য আপস্ট্রিম সাইড অ্যান্ড ডাউনস্ট্রিম সাইড, সেটা আমরা দেখেছি। একটা হচ্ছে ওয়েট অফ দ্য ড্যাম, ফার্স্ট কন্ডিশন, ওয়াটার প্রেসার্স। আপলিফট প্রেসার আমরা দেখলাম, ওয়েভ প্রেসার আমরা দেখেছি, সিল্ট প্রেসার দেখেছি, উইন্ড প্রেসার দেখেছি, আর্থকোয়েক প্রেসার দেখেছি। হাইড্রোডাইনামিক ফোর্সটা আমরা দেখলাম। এরপর এখানে আছে যে স্টেবিলিটি অফ লোড কম্বিনেশনস। ঠিক আছে, স্টেবিলিটি অ্যানালিসিস। লোড কম্বিনেশনটা বলি, আজকে শেষ করব। লোড কম্বিনেশন কি বলছে, লোড
কম্বিনেশন, একটা হচ্ছে নর্মাল কন্ডিশনস, নর্মাল লোড কন্ডিশনস, আর একটা হচ্ছে এক্সট্রিম লোড কন্ডিশনস। এটা কখন হবে আমার? যখন রিজার্ভার হচ্ছে ফুল কেস। আমাদের দুটো কেস হয়, একটা রিজার্ভার ফুল, একটা হচ্ছে রিজার্ভার এমটি। রিজার্ভার ফুল যখন হচ্ছে তখন হচ্ছে নর্মাল লোড কম্বিনেশনস হচ্ছে রিজার্ভার ফুল, রিজার্ভার ফুল, এর মধ্যে একটা কন্ডিশন হচ্ছে যে নর্মাল লোড কম্বিনেশনস, নর্মাল লোড কম্বিনেশনস কি কি আছে? দে ওয়াটার প্রেসার আপ টু দ্য নর্মাল পুল লেভেল, দুটো হয়, একটা হচ্ছে নর্মাল পুল লেভেল, একটা হচ্ছে ম্যাক্সিমাম পুল লেভেল। নর্মাল পুল লেভেল মানে যতদূর থাকার কথা ছিল তত দূরই আছে, আর ম্যাক্সিমাম পুল লেভেল মানে আমরা হাইট ফ্লাড লেভেল বা এইসব জিনিসকে বোঝাতে চাইছি। নর্মাল পুল লেভেলস, নর্মাল আপলিফট, সিল প্রেসার অ্যান্ড আইস প্রেসার্স, এটা একটা হতে পারে। কি কি? এ হচ্ছে নর্মাল পুল প্লাস আপলিফট প্লাস সিল্ট প্লাস আইস, আপলিফট প্লাস সিল্ট প্লাস আইস, এটা একটা কম্বিনেশন গেল। এটা কখন আমরা নেবো? যখন আইস প্রেসারটা আমার সিরিয়াস কন্ডিশনে আছে, নাহলে এটাকে আমরা নেবো না। আইস প্রেসার কখন আমার সিরিয়াস, বলে দিল আইস প্রেসার সেখানে আছে সিরিয়াস কন্ডিশন, তখন। এবার বি কি বলছে? নর্মাল পুল লেভেল প্লাস নর্মাল আপলিফট প্লাস আর্থকোয়েক প্রসেস প্লাস সিল প্রেসার, নর্মাল আপ পুল লেভেল প্লাস আপলিফট প্লাস সিল্ট প্লাস আর্থকোয়েক, সিল্ট প্লাস আর্থকোয়েক, মানে যেখানে হচ্ছে আমার আইসটা নেই সেখানে আইসটাকে বাদ দিয়ে আর্থকোয়েকে ঢোকালাম। 3 নাম্বার কি বলছে? ম্যাক্সিমাম রিজার্ভার লেভেল, ম্যাক্সিমাম পুল লেভেল প্লাস আপলিফট প্লাস সিল্ট, ম্যাক্সিমাম পুল লেভেল প্লাস আপলিফট প্লাস সিল্ট প্লাস, এই তিনটেই ম্যাক্সিমাম পুল লেভেল প্লাস আপলিফট প্লাস সিল্ট, এই তিনটের মধ্যে যেটা আমার হবে বেশি হবে সেটাকে আমরা নেব। এটা কখন গেল? নর্মাল লোড কন্ডিশনস। এবার আসছে এক্সট্রিম লোড কন্ডিশনস। এক্সট্রিম লোড কন্ডিশনস কি বলছে? ওয়াটার প্রেসার্স ডিউ টু দ্য ম্যাক্সিমাম পুল লেভেল, এক্সট্রিম আপলিফট প্রেসার্স উইদাউট এনি রিডাকশনস ডিউ টু দ্য ড্রেনেজ অ্যান্ড প্লাস সিল প্রেসার্স, মানে ড্রেনেজ গ্যালারির জন্য কোনো আমি কিছু করবো না, কনসিডার করবো না। এক্সট্রিম লোড কন্ডিশনস আচ্ছা, এক্সট্রিম লোড কম্বিনেশনস, এক্সট্রিম লোড কম্বিনেশন, এক্সট্রিম লোড কম্বিনেশনে কি বলছে? ম্যাক্সিমাম পুল লেভেল, ম্যাক্সিমাম পুল লেভেল প্লাস আপলিফট প্রেসার, এক্সট্রিম আপলিফট প্রেসার মানে সেখানে নো ড্রেনেজ গ্যালারি, প্লাস সিল্ড প্রেসার, এক্সট্রিম আপলিফট প্লাস সিল্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি মেনলি কী কী আমাদের মেজর ফোর্স ছিল, একটা হচ্ছে ওয়াটার প্রেসারটা ছিল, আপলিফট প্রেসারটা ছিল, এই দুটো হচ্ছে আমার ছিল। দেখো এখানে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু এই দুটো আছে, পুল লেভেল প্লাস আপলিফট সব কটা দিয়ে আছে, আর সিল্ট। বাকি বাদে মাইনর ফোর্স কী কনসিডার করলাম? আইস প্রেসার, ওয়েভ প্রেসার, আর্থকোয়েক প্রেসার্স, সেগুলো দেখো অল্টারনেট আছে। যেখানে আমাদের আইস আছে, বরফ আছে, সেখানে আর্থকোয়েক নেই, যেখানে আর্থকোয়েক আছে সেখানে আইস নেই। ঠিক আছে, আর যখন আমার এক্সট্রিম কন্ডিশন হয়ে যায় তখন তো আমারই মানে ওগুলোকে কোনো কনসিডারই করা হচ্ছে না আইস আর্থকোয়েকে, তখন ওয়াটার প্রেসারটাই ডিপেন্ড করছে, আর আপলিফট প্রেসার আর সিল প্রেসার। এবার গেল যখন রিজার্ভার এমটি, যখন ফাঁকা অবস্থায়, তার তখন আমার জলও নেই, জল তো থাকবে না, তখন কী হবে?
empty reservoir without earthquake force are computed for determining the bending diagrams etc. and reinforcement designs and grouting studies and other forces. Empty reservoir with a horizontal earthquake force produced towards the upstream side has to be checked and non-development tensions at 2. সব থেকে কন্ডিশন হচ্ছে রিজার্ভার এমটি কেস, কারণ সেখানে আমার টেনশন ক্র্যাক জেনারেট করে পরে আমরা দেখতে পাবো। তাহলে যখন রিজার্ভার এমটি কেস হবে তখন আমরা কী করবো, তখন হচ্ছে আমাদের এমটি রিজার্ভার উইদাউট আর্থকুয়েক ফোর্সেস আর কম্পিউটার ফর ডিটারমাইন দ্য বেন্ডিং ডায়াগ্রামস, মানে এটা আমাদের সিলেবাসের মধ্যে নেই, এগুলো আমরা আসে না, ঠিক আছে। আমরা যখন দেখবো আমাদের ডিজাইনেও ড্যাম ডিজাইন নেই, বাট লোড কম্বিনেশনস করে দেখবো আমরা যখন অ্যানালিসিস, যখন আমরা স্টেবিলিটি অ্যানালিসিস যখন করবো। বাট রিজার্ভার এমটি যখন হয় তখন ফেলিওর হওয়ার প্রবণতা কী হয়, টেনশন অ্যাট 2, এসব পরে আমরা দেখবো, ঠিক আছে। এটা আমি এখন ডিসকাস করছি না। তাহলে আজকে আমরা মেনলি কোনটা ডিসকাশন করলাম, আজকে টোটাল ডিসকাশন করলাম যে ফোর্স অ্যাক্টিং অন দ্য গ্র্যাভিটি ড্যাম এবং লোড কম্বিনেশনস। নেক্সট উইকে আমরা ফার্স্ট মোডস অফ ফেলিওর ধরবো, তারপর স্টেবিলিটি অ্যানালিসিস ধরবো। প্রিন্সিপাল স্টেজটা হবে না, বাট এই মান্থের মধ্যে আমি প্রিন্সিপাল স্টেজ কমপ্লিট করে দেবো, কারণ নেক্সট মান্থে আমি আর এটাকে ধরবো না। নেক্সট মান্থে আমাদের যেটা হবে সেটা রেলওয়ে অ্যান্ড এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং হবে আর এয়ার নয়েজ পলিউশনস হবে। সুতরাং সেই কারণে আমি আজকে 19 তারিখ, নেক্সট উইকে আমি ক্লাস পাবো একটা, সেই উইকে মোডস অফ ফেলিওর আর স্টেবিলিটি অ্যানালিসিস অঙ্ক করাবো। আজকে এই ফর্মুলাগুলো তোমরা নিজেরা দেখবে, আমি অ্যাপের মধ্যে সমস্ত ভিডিওটা এবং নোটসগুলো আপলোড করে দেবো, ওখান থেকে নিয়ে তোমরা ফর্মুলাগুলো ক্যালকুলেট করে রাখবে। এবং নেক্সট উইকে আমরা একটা মোডস অফ ফেলিওরটা দেখবো, যে ওভার টার্নিং, স্লাইডিং, টেনশনস, কম্প্রেশনস করার পর তারপর সেখান থেকে আমরা স্টেবিলিটি অ্যানালিসিসটা করবো। ডিউ টু আমাদের এই কোডাল প্রবেশন দিয়ে আমাদের একটা হচ্ছে ওভার টার্নিং আর একটা হচ্ছে মেনলি যেগুলো আছে স্টেবিলিটি অ্যানালিসিস, স্লাইডিং, সেগুলো আমরা পরের দিন নেক্সট দিন কনসিডার করবো। করার পর এই মান্থের মধ্যে প্রিন্সিপাল স্টেজ যেটা আছে, মিনিমাম বেস উইথ নো টেনশনস, নো স্লাইডিং অ্যান্ড প্রিন্সিপাল স্টেজেস, সেটা কিন্তু এই মান্থের মধ্যে যে কোনো একটা দিক 3 ক্লাস নিয়ে কমপ্লিট করে দেবো। তাহলে আমার পুরোটা মেজরিটি পার্ট কমপ্লিট হয়ে যাবে। আবার আমরা আগস্ট সেপ্টেম্বরে স্টার্ট করবো আর্থ এন্ড ড্যাম, ডাইভারশন, হেডওয়ার্ক করলে মোটামুটি আমাদের সেপ্টেম্বরে কমপ্লিট হয়ে যাবে। আমাদের টার্গেট আছে সেপ্টেম্বরে পুজোর আগে যাতে আমাদের সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। ওকে, বোঝা গেল তো, সব ক্লিয়ার? এনি ডাউট? এনি ডাউট? তাহলে এখানেই ক্লাস শেষ করি। কালকের ক্লাস আমি গ্রুপে জানিয়ে দেবো, ফার্স্ট হাফে অন্তত হবে না, সকালবেলা হবে না, যাবে রাত্রির দিকেই ক্লাস হবে, ঠিক আছে, 7টার পর, কারণ আমি সকালবেলা একটু মেডিকেল নিয়ে ব্যস্ত থাকবো, ওখানে যেতে হবে, ঠিক আছে। ওকে, সবাইকে গুড নাইট। আমি এগুলো সব আপলোড করে দিচ্ছি অ্যাপেতে, এ করো।